আচ্ছা, তাইলে আজকে হচ্ছে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড ইন কোর্সের আমাদের স্ট্যাটিস্টিক অপটিমাইজেশন 416 কোর্সের সেকেন্ড ইন কোর্স পার্টের যে অংশটুকু আছে ওইটা একটু আলোচনা করি। আচ্ছা, শুরুতেই আহ 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 ওইটা কি ক্লোজ হয়ে গেছে, কারণ নাই। আচ্ছা, ওয়েট, আমি এটা ওপেন করি। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন অফ টু স্টেজ রিকোর্স প্রবলেম বা সিম্পল প্ল্যান্ট লোকেশন প্রবলেম আর আনক্যাপাসিটেড ফ্যাসিলিটি লোকেশন প্রবলেম, এইখান থেকে হচ্ছে আমাদের পড়াশোনা শুরু। আচ্ছা, এর আগে আমি অভিবের পিডিএফটা একটু বের করি। আচ্ছা, আমি মেইনলি কোশ্চেন করে ধরে একটু ডিসকাস করবো, তাহলে আশা করতেছি ভালো হইব পরীক্ষার জন্য আমাদের। এক সেকেন্ড। আচ্ছা, ওপেন কি হয়েছে? হুম। আচ্ছা, এই যে এইখানে আমাদের ফার্স্টে বলতেছে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টু স্টেজ রিকোর্স প্রবলেম। এটার আরেকটা নাম আছে সিম্পল প্ল্যান্ট লোকেশন প্রবলেম অর আনক্যাপাসিটেড ফ্যাসিলিটি লোকেশন প্রবলেম। তাহলে এইখানে ব্যাপারটা কি হইতেছে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে। মানে আমাদের ইউএফএলপি আহ, বা এসপিএলপি এটার যদি মেইন থিম, মানে এটার কাজ কি, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এইখানে আমরা মেইনলি কাজ করি হচ্ছে ডিটারমাইন। আমরা একটা ডিটারমাইন করব যে আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস বা লোকেশন, মানে আমাদের একটা কোম্পানি আছে, ঠিক আছে। এটা আমি আমাদের এইভাবে বলি যে রয়্যাল এনফিল্ডের একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে ঢাকায় ওর একটা ব্রাঞ্চ আছে, সিমিলারলি খুলনায় একটা ব্রাঞ্চ আছে, রংপুরে একটা আছে, চুয়াডাঙ্গায় একটা আছে। এরকম মনে করলাম আমাদের ব্রাঞ্চ গুলো আছে। এখন আমাদের মানে দেখা গেল যে ক্লায়েন্ট গুলো আছে হচ্ছে বরিশাল। তাইলে এখন কোথায় থেকে দিতে, মানে কোন লোকেশন থেকে আমি যদি আমার ক্লায়েন্টকে ওই পার্সেলটা বা একটা রয়্যাল এনফিল্ড অর্ডার করছে ওইটা আমি ডেলিভারি দিব, তাহলে আমার কোন প্ল্যান্ট থেকে ওই রয়্যাল এনফিল্ডটা আনলে পরে আমার হচ্ছে টোটাল কস্টটা মিনিমাইজ হবে, আর প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। এই জিনিসটাই আমরা এইখানে ডিসকাস করবো। তার মানে এই যে এইখানে আমি বলবো হচ্ছে মানে ডিটারমাইন হুইচ ফ্যাসিলিটিস টু ওপেন। এখানে ফ্যাসিলিটিস বলতে কি বোঝাইতেছি, ওই আমাদেরকে একটা কোম্পানি ধরতে পারি, কোম্পানির শোরুমটাই ধরতে পারি, অথবা এটাকে আমরা বিভিন্ন সময় দেখবো হচ্ছে এই লোকেশন নামে চিনবো বা ফ্যাসিলিটিস নামে ডিফাইন করব। এরকম আমরা এই যে ফ্যাসিলিটিস অর লোকেশন এটা। আচ্ছা, এইখানে আমরা তাহলে ফার্স্টে কাউন্ট করতেছি, দেখি কি করি। আমাদের হচ্ছে ধরলাম এন নাম্বার অফ ক্লায়েন্ট আছে, আমাদের হচ্ছে এন নাম্বার অফ ক্লায়েন্ট আছে, তাদের ডিমান্ড হচ্ছে ডিআই, ডিআই পরিমাণ। এখন দি নাম্বার অফ ফ্যাসিলিটিস অর লোকেশন আর অর প্ল্যান্টস, এই তিনটে নাম প্ল্যান্টস, সেটা হচ্ছে এন। মানে আমাদের ক্লায়েন্ট আছে এম সংখ্যক, কিন্তু আমাদের দেখলাম হচ্ছে এর নাম কি, লোকেশন বা শোরুম গুলো আমাদের হচ্ছে এন সংখ্যক আছে, সেটাই হচ্ছে এখানে বলতেছে। ওকে, তাহলে এখন আমাদের বলতে হবে ফাইন্ড দি নাম্বার অফ প্ল্যানস টু ওপেন। মানে এইরকম আমরা কতগুলা এই প্ল্যান বা লোকেশন বা ফ্যাসিলিটিস আমরা ওপেন করব, যাতে আমাদের টোটাল কস্টটা ক্যান বি মিনিমাইজড হয়, সেটা বের করতে বলছে। আশা করতেছি এইটুকু বোঝা গেছে, মানে আমাদের থিমটা কি এই প্রবলেমের। তাহলে এখন আমাদের কাজ কি, ফাইন্ড দি নাম্বার অফ প্ল্যান্টস টু ওপেন সো দ্যাট দি টোটাল কস্ট ক্যান বি মিনিমাইজড অর প্রফিট ক্যান বি ম্যাক্সিমাইজড, এইটা হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, তাহলে এখন দেখি আমরা এইখানে এক্সে একটা ডিফাইন করতেছি। এক্সে কিভাবে ডিফাইন করতেছি, ওয়ান আর জিরো বাইনারি অপারেটর হিসেবে। সেখানে যদি আমি যে প্ল্যানটা ওপেন করি, মানে আমাদের যদি একটা প্ল্যান্ট ওপেন করি, তাহলে সেটার ভ্যালু হবে ওয়ান। সিমিলারলি এরকম যদি X2 থাকে, X3 থাকে, এরা ওপেন, তাই না? ওপেন থাকলে পরে এই যে এগুলোর ভ্যালু দিবে হচ্ছে ওয়ান। তাহলে এইগুলার সামটা যদি নেই, X1 প্লাস X2 প্লাস X3, এগুলো কিন্তু অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান হবে। এটা হচ্ছে বোঝা ব্যাপার।
তারপরে এটা যদি যায়, এরপর আমরা কি করতে সি যে একটা ডিফাইন করলাম। সি মানে কস্টের সি, এখানে হচ্ছে ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট দ্বারা কি বলতেছে, আমি যে ঢাকায় একটা ওই যে শোরুম মনে করো ওপেন করছি, তাহলে ওইটা ওপেন করতে আমার যে স্ট্রাকচারাল খরচগুলো আছে বা ওই শোরুমটা মানে যেটা ভাড়া, ওইটা তো ভ্যারিয়েবল কস্ট। বাট নর্মালি ইনিশিয়ালি আমি যে ইনভেস্টটা করব, মনে করো আমার 10 লাখ টাকা ওই দোকানটা সাজাইতে লাগছে, তাহলে এইটা তো একটা ফিক্সড অ্যামাউন্ট। সেটাকে আমি বলতেছি ফিক্সড কস্ট ফর প্ল্যান্ট জে। এটা সিমিলারলি চট্টগ্রামে একটা করলাম, ওইটার জন্য একটা ফিক্সড কস্ট থাকবে সেটাই। আর ভেরিয়েবল কস্ট অফ প্ল্যান্ট যে, এই ভেরিয়েবল কস্টে আমরা ধরতে পারি যে আমাদের বিদ্যুৎ বিল আছে, তারপরে নর্মালি আমাদের প্রত্যেক মান্থলি একটা পেমেন্ট করতে হবে, মানে ভাড়া যেটা, এইটাকে আমি বলতেছি ভ্যারিয়েবল কস্ট। ওকে। আর ওয়াই আই জে ফ্র্যাকশন অফ ডিমান্ড ক্লায়েন্ট আই ফ্রম প্ল্যান জে। ওকে। মানে আমাদের হচ্ছে এই যে এইখানে রাজশাহীতে একটা আছে, ঢাকায় একটা আছে, চট্টগ্রাম একটা আছে, তাহলে আমি হচ্ছে ডেলিভারি দিতে হইব ধরলাম বরিশালে। এখন আমি যদি বলি আমার এই যে রাজশাহী থেকে আমার ক্লায়েন্টের লাগবে হচ্ছে 100% বা 90%, যাই হোক ধরলাম 100%, মানে 100টা গাড়ি লাগবে, আমি ধরলাম 100টা রয়্যাল এনফিল্ড গাড়ি লাগবে। তাহলে এখন আমি দেখতেছি এইখানে থেকে আমি হচ্ছে রাজশাহী, রাজশাহী থেকে ওকে 50টা গাড়ি দিলাম, এইখান থেকে ওকে 20টা দিলাম ঢাকায় থেকে, আর এই দিক থেকে আমি ওকে হচ্ছে আরো 30টা দিলাম। তাহলে এই টোটালটা কত হইব? 100। এই 100টা গাড়ি চাইলে আমি ওকে এইভাবে দিতে পারি। তার মানে এটা যদি আমি পার্সেন্টেজে হিসাব করি, মানে 100%, তাহলে আমি 0.5, এত মানে 50% এখান থেকে দিলাম, 20% এখান থেকে দিলাম, 30% এখান থেকে দিলাম। তাহলে এই যে ফ্র্যাকশন পার্ট, এটাকে আমি বলতেছি ক্লায়েন্ট আই ওয়াই। এই যে ক্লায়েন্ট আই কে আমি যে লোকেশন থেকে কত পার্সেন্ট করে দিতেছি, সেটা হচ্ছে ওয়াই আই যে ডিফাইন করা হইতেছে। তাহলে ওয়াই আই ওয়ান ওয়ান যদি কনসিডার করি, এখান থেকে আমি দিতেছি 50%। তারপরে ওয়াই আই টু, এটা থেকে 20%, আর ওয়াই আই থ্রি, এই তিনটা লোকেশন থেকে আমি টোটাল 100%টা দিলাম। এই ফ্র্যাকশন অফ ডিমান্ডটাকে আমরা এইভাবে ডিফাইন করতেছি। আর টিআই যে, এটা বলতেছি ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট ফ্রম ফর ক্লায়েন্ট যে ক্লায়েন্ট আই। মানে এই যে কোথায় বললাম, এই যে যেমন এইখান থেকে যদি 1 2 3 এইটা, আর আমার পৌঁছাইতে হবে এইখানে। এখন এইখান থেকে এইখানে আসতে যে ট্রান্সপোর্টেশন কস্টটা, এইখান থেকে আসতে, আবার এইখান থেকে যে ট্রান্সপোর্টেশন কস্টটা, সেটার আমি নাম দিয়েছি হচ্ছে টি আই জে এটা। আর আর আই, এখন তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট আমি টোটাল 100টা নিতেছি বললাম, তাহলে প্রত্যেকটার যে ইউনিট প্রাইস চার্জ ক্লায়েন্ট আই, আমি প্রত্যেকটার জন্য ক্লায়েন্টের কাছ থেকে ধরলাম হচ্ছে 5 লাখ করে নিতেছি। তাহলে এই 5 লাখ টাকাটাই হচ্ছে ইউনিট প্রাইস ফর ক্লায়েন্ট আই এটা। আর তাহলে এখানে টোটাল যে কাজটা হইতেছে রেভিনিউ টাইপ, সেটা হচ্ছে কিউআইজে। এটা কি করতেছি, ইউনিট প্রাইস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিতেছি, টিআইজে ট্রান্সপোর্টেশন কস্টটা বাদ দিতেছি, তাহলে যেটা থাকতেছে সেটাই হচ্ছে আমাদের টাকার অ্যামাউন্টটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে টাকার অ্যামাউন্ট। এখন টোটাল যতগুলো ডিমান্ড হবে তত দিয়ে যদি গুণ করি, তাইলে তো আমি টোটাল রেভিনিউটা পাইতেছি। এই কাজটুকু করছে। ওকে। ডিআই দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের হচ্ছে ক্লায়েন্ট আয়ের যতগুলা ডিমান্ড, এখন ডিমান্ড আমি এখানে 100 ধরে নিয়েছিলাম, 100 না হয় তো এটাকে 50টা হইতে পারে, বা 100-র বেশি 500টা হইতে পারে, এইরকম আর কি। আশা করি পরিচয়গুলো বোঝা গেছে। এর পরের কাজটা এখন হচ্ছে এটাকে আমরা মডেল করব। ওকে। এরপরে এই যে এখানে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, সমস্যা নেই এটা। একটু চেষ্টা করলে বোঝা যাবে, মানে আমাদের ক্লায়েন্ট আছে এম সংখ্যক, আর প্ল্যান্ট আছে এন সংখ্যক। এখন তাহলে কি বলতেছে, আমাদের হচ্ছে টোটাল যে যতখানি ফ্র্যাকশন পার্ট, ওর ওর সাথে আমি হলো ওই যে আমার ট্রান্সপোর্টেশন যে কস্ট আছে সেটা গুণ করতেছি। তারপরে এইভাবে করলাম, আর টোটাল অ্যামাউন্টটা কি হবে, এই যে ওয়াই ওয়াই ওয়ান ওয়ান টি ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু টি ওয়ান টু, এইরকম ডট ডট ওয়াই ওয়ান এন ইন্টু টি এন, এটা লেস অর ইকুয়াল টু ডি ওয়ান, মানে ডি ওয়ান হবে
এইটা সিমিলারলি D2 হবে। এই জিনিসটা আমরা করব এরপরে, আমাদের আছে, সমস্যা নেই। মানে ওই জিনিসটা একটু জাস্ট বুঝাইতেছে আর কি, ডিমান্ডের সাথে কমন। এখন আমি যদি আমাদের মডেলটা করতে চাই, মডেলটা করতে চাই, সেখানে কি করতেছি, সেখানে হচ্ছে যে ডিটারমিনিস্টিক প্রবলেম ইজ। দেখো এখানে আমরা কি করলাম, ম্যাক্স অফ জেড। ম্যাক্স অফ জেড যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে সেটা একটু খেয়াল করি। আমাদের টোটাল যে মানে আমাদের হচ্ছে যে কস্ট গুলো আছে, সেই কস্ট গুলাকে আমি নেগেটিভ নেগেটিভ আকারে নিচ্ছি। সিজে এক্সে এখানে হচ্ছে এটা দ্বারা আমাদের টোটাল যে কস্টটা সেটা হচ্ছে বুঝাইতেছে। মানে সিজে আমাদের কি ছিল, ইনিশিয়াল যে কস্টটা, আর এক্সে কি আমাদের প্ল্যান ওপেন হবে কি হবে না সেটা বুঝাইতেছে। তাহলে এইটা কিন্তু ফিক্সড কস্ট, মানে আমাদের যদি 6টা থাকে তাহলে এরকম 6টার এরকম 6টা যদি আমি লোকেশন বা আমাদের শোরুম গুলা খুলতে চাই, এর জন্য ফিক্সড একটা কস্ট থাকবে, সেই কস্টটা এটা বুঝাইতেছে। প্লাস সামক। এখন এই যে কিউ আই জে আমাদের কি ছিল যদি আমরা আবার আর একটু দেখি। দেখো এখানে হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ যেটা ছিল সেটা হচ্ছে, টোটাল রেভিনিউ ছিল এই যে কিউ আই জে ইকুয়াল টু RI মাইনাস এত DI। এই কিউ আই এর সাথে আমি যদি ফ্র্যাকশন পার্টটুকু গুণ করি, তাহলে তো আমি টোটাল রেভিনিউ যেটা এক্স্যাক্টলি ওইটা পাবো। ওয়াই আই জে মানে আমি দেখলাম আমার রেভিনিউ যে পার্টটুকু আছে তার সাথে ওয়াই আই গুণ করতেছি, তাহলে এইখান থেকে আমি টোটাল আমার যে অ্যামাউন্ট আমি পাইতেছি সেটা হচ্ছে এখান থেকে আসতেছে। ওকে। আর এই দুইটা ম্যাক্স করতে হবে আমাদের, যেহেতু প্রফিটটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এর জন্য এটা এভাবে রাখলাম। এখন ওই যে আমি ওইটা কিন্তু বলছিলাম, এই যে এইখানে সাম অফ ওয়াই আই এটা কত হইতেছে, লেস অর ইকুয়াল টু 1। তার মানে কি আমাদের 100%, এই 100% এটাকে আমি বিভিন্ন লোকেশন থেকে, ওই যে এক্সাম্পল দিয়েছিলাম 50% নিলাম, আরেকটা থেকে 30% নিলাম, আরেকটা থেকে 20% নিয়ে আমি আমার ক্লায়েন্টকে সার্ভ করলাম। এটাও হইতে পারে, অথবা দেখা গেল যে লাগবে আমার ক্লায়েন্টের 100%, বাট আমার কাছে এখন 100% নাই, 90% আছে। তাহলে আমি ক্লায়েন্টকে 50% দিলাম, এখান থেকে 20% দিলাম, এখান থেকে 20% দিলাম। তার মানে এটা লেস অর ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এগুলো পার্সেন্টেজ আকারে আছে, এটাকে ভাঙাইলে পরে এই যে 1 এর চাইতে সমান অথবা ছোট হবে, এটাই। আর এখন কি বলতেছে, ওয়াই আই গ্রেটার অর ইকুয়াল টু 0, লেস অর ইকুয়াল টু এক্স। এটা তেমন কিছুই না, মানে এই যে ওয়াই লেস অর ইকুয়াল টু 1, তার মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অবশ্যই 0 আর 1 এর মাঝামাঝি কোনো একটা পার্ট পার্ট হবে। এই যে এইখানে কিন্তু ওই কথাটাই বলছি। এই দেখো এখানে 0.5 হইতে পারতেছে, এইখানে 0.3 হইতে পারতেছে, 0.2 হইতে পারতেছে। এটা কিন্তু চাইলে পরে আমার যদি পর্যাপ্ত অ্যামাউন্ট থাকে, তাহলে আমি তো একটা থেকে আমার 100% চাইলে দিতে পারি, 100%-এর বেশি তো আর দিতে পারবো না। এইটাই হচ্ছে আমাদের লেস অর ইকুয়াল টু ওই যে এক্স। এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালু কিন্তু হইতে হয় 0 হবে, না হইলে 1 হইবে, এইটুকু। ঠিক আছে, এটা কি এক্স এর ভ্যালু 0 আর 1, এটা আমরা এই শুরুতেই পড়ছি, খেয়াল করলে দেখতে পাবেন। এই যে এক্স এর ভ্যালু 1, যদি যে ওপেন থাকে 0 আদারওয়াইজ। আচ্ছা এটা একটু খাতায় লিখলে পরে আসলে মানে কঠিন কিছু না, এইটুকু বোঝা যাবে আর কি, সমস্যা নেই। এটা গেল। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এরপরে এইখানে কোনো দরকার নেই এগুলার। এইখানে হচ্ছে ডিফারেন্ট সলিউশন, এটাও না। আচ্ছা এখন একটা প্রবলেম এখান থেকে আসে, ওইটা ওই পর্যন্ত দিলে হবে। এই যে এখানে কয়েকটা কেসের কথা বলছে, এই কেস থেকে একটু আলোচনা করি। আচ্ছা এইখানে 1 নাম্বার বলছে মডেল উইথ ফিক্সড ওয়াইআইসি। মানে ফিক্সড ওয়াইআইসি মানে এখানে ফিক্সড করে দিবে যে আমার, মনে করো 3টা যদি প্ল্যান থাকে, এইটাই থেকে যদি 0.5% নেই, এটাই থেকে 0.3, আর এটা হচ্ছে 0.2, তাহলে এই জিনিসগুলো আমাদের ফিক্সড থাকবে যে কোনটাই থেকে কত নিব, কত পার্সেন্ট নিতেছি, এটা ফিক্সড। আর এরপরে বলো ফিক্সড ডিমান্ড DI, আমাদের যে ডিমান্ডটা সেটাও ফিক্সড থাকবে। এখানে তো আমি এক মানে টোটাল ক্ষেত্রে টোটাল সাম 1 হবে এটা বুঝাইতেছি।
মনে করি যদি করি আমাদের হচ্ছে 0.8% বা 80% কোনো একটা প্রোডাক্ট লাগবে, ঠিক আছে? তাহলে আমাকে ফিক্সড করে দিল যে আমার ডিমান্ড তো এটা 80%, এটা ফিক্সড। এখন বললো তুমি প্রথম প্ল্যান থেকে 0.5 নিতে পারবা, দ্বিতীয় প্ল্যান থেকে 0.2, আর তৃতীয় প্ল্যান থেকে 0.1% নিতে পারবা। তাহলে এটা ফিক্সড হয়ে গেল। বাট ওইখানে স্টোকাস্টিক প্যারামিটার, প্যারামিটার কি আরআই, আরআইটা আমাদের কি ছিল? তারপর ভিজে, ভিজে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। টিআইজে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট ছিল। আরআইটা কি ছিল? আরআই কি, আচ্ছা আরআইটা কি ছিল আরেকবার দেখে আসি। আরআইটা ছিল হচ্ছে ইউনিট প্রাইস চার্জ, মানে ইউনিট প্রাইস প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে যে প্রাইসটা, সেটাকে আমি বলতেছি আরআই। ওকে, ওকে আরআই। আচ্ছা এখন আরআইও পেয়ে গেছি এখানে, আরআই পাইছি, আরআই। দেখো এখানে তাহলে কি বলতেছে, আরআইটা স্টোকাস্টিক, এখানে না, আরেকটু নিয়েছি। হ্যাঁ এই যে এখানে, ওকে তাহলে এখানে কি বলতেছে, আরআইটা স্টোকাস্টিক, ভিজে, টিআইজে মানে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা আমাদের ওঠানামা করতে পারে, ভেরিয়েবল কস্টটা ওঠানামা করতে পারে, আর ইউনিট প্রাইস এটা তো তুমি নিজের মতো করে, তোমার যদি এইগুলা বেড়ে যায় তাহলে তো তুমি অবশ্যই প্রত্যেকটা ইউনিটের দাম আলাদা ভাবে বাড়াই দিবে, এটাও স্টোকাস্টিক হয়ে গেল। সিমিলারলি আমাদের যে রেভিনিউ কিউআইজে, এগুলো তো লিনিয়ার কম্বিনেশন, আমাদের কি ছিল, আর আই মাইনাস ভিজে মাইনাস টিআইজে ইন্টু ডিমান্ড দ্বারা গুণ করতাম। তাহলে এই জিনিসটাও এখন স্টোকাস্টিক হয়ে যাবে। তাহলে স্টোকাস্টিক যদি হয়ে যায়, তাহলে এইখানে একটু মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, আমি যে একটু আগে যে মডেলটা দেখাইলাম, ওই মডেলটার প্রথম অংশ কিন্তু আমাদের ফিক্সড ছিল, এই যে মাইনাস সাম অফ সিজে এক্সে, এটা কিন্তু ফিক্সড ছিল, এটার কোনো পরিবর্তন নাই। এই পরের অংশটুকুকে আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের যে রেজাল্টটা দিবে তা ওইটা মানে এক্সপেক্টেড ভ্যালু দ্বারা রিপ্লেস করার পর যে অ্যান্সারটুকু পাবো সেইটা, আর ডিটারমিনিস্টিক মডেল দুইটা সেম বিহেভ করবে আর কি। এইখানে ওই কাজটাই করা হয়েছে। এইখানে আমি একটা কনস্ট্রেন্ট ধরে নিছি, এই যে ডব্লিউ আই জে অফ ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াই আই জে, এইটা হচ্ছে ধরে নিলাম। তাহলে এইটা যদি ধরে নেই, এখানে একটু কাজ আছে, তাহলে ম্যাক্স অবজেক্টটা আগের মতোই সেম থাকলো। আমাদের দেখো সামনে খালি একটা এক্সপেক্টেড ভ্যালু আসছে। আগেরটা যদি একটু দেখাই, দেখো আগেরটা কি ছিল, এই যে এই পার্টটুকু ছিল না, ওয়াই আই কিউ আই জে এত। এখন এইখানে এই ওয়াই আই এর পরিবর্তে এখানে একটা নতুন টার্ম আসছে। নতুন টার্মটা হচ্ছে যে এরকম, নতুন টার্মটা হচ্ছে ডব্লিউ আই জে ওমেগা, যেহেতু এটা স্টোকাস্টিক হয়ে গেছে এখন, এখন তো আর ই নাই। বাট এটা সমানই আমি আবার ওই যে ধইরা নিছি ওয়াই আই জে, এই পার্টটুকু ধইরা নিছি। দেখবো পরেরটা বসাই দিব, আর সামনে যে এখানে একটা ই চলে আসছে, ই আর এইটুকু একটা ব্র্যাকেট হয়েছে, আর এই যে এইখানে যেহেতু স্টোকাস্টিক পার্ট, এর জন্য যেখানে স্টোকাস্টিক কিছু দেখবো সেখানে একটা ওমেগা এই যে এইভাবে দিয়ে দেবো। তাহলে এটা দিলাম। এই যে ই অফ এপসাইলন, এটা সাম অফ এটা চলে আসছে। এখন আমরা কি করছি, আর কনস্ট্যান্ট গুলো দেখো সবই সেম আছে, সাজ দ্যাট এত লেসার ইকুয়াল টু ওয়ান, ওয়াই আই জে গ্রেটার ইকুয়াল টু জিরো, লেসার ইকুয়াল টু এক্স জে। আর এই জিনিসটা কিন্তু আমি ধরে নিছি, ওয়াই আই জে ওমেগা ইজ ইকুয়াল টু, মানে ডব্লিউ আই জে ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াই আই জে এক্স জে জিরো আর ওয়ান এর মধ্যে থাকে। এখন যদি এটা রিপ্লেস করি, রিপ্লেস করে যে লাস্ট পার্টে হবে, লাস্ট পার্টে জাস্ট রিপ্লেস। দেখো এই যে এইখানে কিউ আই জে ওমেগা ঠিকই রাখছি, ডব্লিউ আই জে ওমেগা সমান ওয়াই আই জে এটা লিখলাম। ওকে, দেন দি রেজাল্টিং প্রবলেম বা মডেল ইজ এস ফলোস। এখন তাহলে এই টোটালটা আবার একটু সাজায় লিখতেছি, দেখি কি লিখতেছি। ঠিক আছে না? এই যে ইটা আমার মানে এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের হচ্ছে স্টোকাস্টিক পার্টের সাথে অ্যাড হয়ে গেছে, এইখানে দিতে পারি। আর বাকি সব সেমই আছে। এই যে এটা এখানে আরেকটা জিনিস দিতে পারি আমরা, ওই যে ওয়াই আই জে ইজ ইকুয়াল টু ডব্লিউ আই জে ওমেগা, একটা কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। বাকি সব কিন্তু সেমই আছে। Okay, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম এটা।
এরপরে যাই, মানে এইখানে কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা হবে হচ্ছে যদি আমাদের হচ্ছে ডিমান্ড ফিক্সড থাকে আর হচ্ছে যে ফ্র্যাকশন পার্টটা ফিক্সড থাকে, তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের আর, তার আর আই, ভিজে, আর হচ্ছে কিউআইজে, এই জিনিসগুলা স্টোকাস্টিক হয়ে যায়। স্টোকাস্টিক যদি এই জিনিসগুলা হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই আমাদের কিউআইজে ওই জিনিসটাই জাস্ট এক্সপেক্টেডটা অ্যাড করে দিলে পরেই এটা হয়ে যাইতেছে। এই টাইপ প্রবলেম কিন্তু আমরা ওই যে ইতে নিউজ ভেন্ডর প্রবলেমও করছিলাম, যে আমাদের জাস্ট এক্সপেক্টেড ভ্যালু দ্বারা চেঞ্জ করলে পরেই এটা ডিটারমিনিস্টিকের মতো বিহেভ করে, সেটাই একটা বলছে, হুইচ ইজ প্রবলেম ডিটারমিনিস্টিক ইকুইভ্যালেন্ট প্রবলেম অফ স্টোকাস্টিক মডেল। ওকে, এরপরে আমাদের একটু জটিল টপিক গুলো আসতেছে। আচ্ছা, এইখানে ওই জিনিসটাই দেখো, এখন এইখানে বলতেছে আমরা প্রথমে এটা পড়ছি ফিক্সড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এটা পড়ছি ফিক্সড ডিমান্ড, এই জিনিসটাই মাত্রই পড়লাম। আর আনসার্টেন কস্ট, টিআইজে আর জে ভিজে, এগুলো হচ্ছে আনসার্টেন ছিল। এখন আমরা দেখবো কি, ইউআইজে ইজ সার্টেন বাট আনসার্টেন ডিমান্ড। ওকে, তার মানে সার্টেন বলতে কিন্তু ফিক্সড, ফিক্সড কথাটাও যায়, সার্টেন মিনসও তাই। মানে ওয়াইআইজে এইটা হচ্ছে ফিক্সড, বাট আমাদের ডিমান্ডটা আনসার্টেন, বা এটা হচ্ছে ভ্যারিয়েবলের মতো কাজ করবে, চেঞ্জ হবে, মানে স্টোকাস্টিক। তার মানে কি বুঝাইতেছে, দেখো এর আগেরটাই দুইটাই ফিক্সড ছিল, এখন একটা ফিক্সড আরেকটা ফিক্সড না। তার মানে এই ডিআইটা ফিক্সড হইতে পারে, নাও হইতে পারে। আর এই যে ভি যে টিআই যে আর যে আছে, এইগুলা সবসময় আনসার্টেন, মানে স্টোকাস্টিক। মানে স্টোকাস্টিক হইতেও পারে, নাও পারে, এটাই। স্টোকাস্টিক হইলে একটু চেঞ্জ করা লাগে, এই আর কি। এখন তাহলে আমরা 2 নম্বর কেসটা দেখি। অ্যাজিউম দ্যাট ডিআই আনসার্টেন। ডিআই, assume that ti is uncertain but yi is certain. ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে টিআই যে, রেভিনিউ আর যে, কস্ট হচ্ছে ভি যে, এত। assume that ti is uncertain, টিআই টা হলো আনসার্টেন, আর ওয়াই যে এইটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। এখন এইখানে কথা আছে, এখানে ডিআই যেহেতু ফিক্সড না, তাহলে ডিআইটা আমাদের কি হইতে পারে, ডিমান্ডটা কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে। এখন আমরা এটা বলতেছি ডিমান্ড, আচ্ছা মানে আমাদের ডিমান্ড তো ফিক্সড না, তাহলে এখন মনে করলাম আমাদের ডিমান্ড একটা অ্যামাউন্ট আছে, মানে 80% বা 0.80% আমাদের ফিল আপ করতে হবে। বাট দেখলাম আমার হচ্ছে কোম্পানিতে প্রোডাক্টই আছে 60%, তাহলে তো আমি 80% দিতে পারবো না। তাহলে ওই 20%-এর জন্য আমার একটা পেনাল্টি ক্রিয়েট হইব। সিমিলারলি আমাদের ডিমান্ড যদি হয় 60%, দেখা গেল আমার তো আছে হচ্ছে, মানে আমি তৈরি করলাম 80%, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার 20%-এর একটা পেনাল্টি দিতে হইতেছে। এখন ওই জিনিসটা একটু বোঝার জন্য কি করতে হবে একটু যদি দেখি। আচ্ছা, এখানে বলতেছে লেট কিউআই প্লাস স্পিড পার ইউনিট ডিমান্ড ডিআই হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড। মানে এই কিউআই পরিমাণ টাকা কি করতে হবে, এই কিউআই প্লাস পরিমাণ টাকাটা আমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে যখন আমাদের ডিমান্ডটা স্যাটিসফাই করতে না পারবে। আবার কিউআই মাইনাস স্পিড পার ইউনিট অন দি প্রোডাক্ট ডেলিভার্ড টু দি কাস্টমার্স ইন এক্সেস অফ ডিআই, ঠিক আছে। এই জিনিসটা দুইটা ডিফাইন করলাম নতুন, একটা হচ্ছে কিউআই প্লাস আর একটা হচ্ছে কিউআই মাইনাস। বোঝা গেছে কিসের জন্য করা হয়েছে? ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা সেকেন্ড স্টেজ আরেকটা ভ্যারিয়েবল এইভাবে কাউন্ট করলাম, পিট। এইখানে কি বলছি, পার ইউনিট, কিন্তু এটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটার জন্য। এখন আমি সেকেন্ড স্টেজ ভ্যারিয়েবলে ডব্লিউ আই মাইনাস এত, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ এক্সট্রা প্রোডাক্টস ডেলিভার্ড, এটা হচ্ছে টোটালটা, মানে অ্যামাউন্ট অফ এক্সট্রা প্রোডাক্টস ডেলিভার। আর ডব্লিউ আই প্লাস যখন, সেটা হচ্ছে আনস্যাটিসফাইড ডিমান্ড, ডব্লিউ আই প্লাস দ্বারা আমরা ডিফাইন করলাম। ওকে, এখন তাহলে আমাদের ব্যাপারটা কি হইতেছে এখানে,
আচ্ছা, আমাদের যদি ম্যাক্স ম্যাক্স অফ জেড অবজেক্টিভ ফাংশনটা কিরকম হয় সেটা যদি একটু দেখি। আচ্ছা, প্রথমে আমাদের ইনভেস্টমেন্ট যে কস্টটা সেটা মাইনাস করতে হবে। তাহলে এক্সপেক্টেড প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট সেটা নিলাম। আর এক্সপেক্টেড পেনাল্টিস সেটাও মাইনাস করতে হবে। আর ওভারঅল প্লাস এক্সপেক্টেড রেভিনিউ এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি হলো, ইনভেস্টমেন্ট কস্ট এটা তো থাকবেই। এক্সপেক্টেড প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট সেটা তো থাকতেছে। আর এক্সপেক্টেড পেনাল্টিস সেই জিনিসটা আমাদের এখানেই করবে। আর ওভারঅল যে এক্সপেক্টেড রেভিনিউ সেটা হচ্ছে প্লাস আকার থাকবে। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ম্যাক্স জেড এটা থাকলো মাইনাস সি ইজ ইকুয়াল টু 1 টু এন পর্যন্ত সি যে এক্স এটা। তাহলে এক্সপেক্টেড কি ছিল আমাদের, এক্সপেক্টেড প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। তাহলে এখানে এক্সপেক্টেড নিলাম, এই যে ভিজে মানে ভ্যারিয়েবল কস্ট মানে ট্রান্সপোর্টেশন কস্ট ইনটু ওয়াইআইজে ফ্র্যাকশন পার্ট দ্বারা গুণ করে দিলাম। আর এইখানে কি হবে, এক্সপেক্টেড পেনাল্টিসটা কি হবে, এক্সপেক্টেড অফ ওই সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 টু এম কিউ আই ডব্লিউ আই, মানে পার ইউনিটে যত, পার ইউনিটেরটার সাথে আমি এটা গুণ করতেছি কিউ আই প্লাস ডব্লিউ আই প্লাস, ঠিক আছে, আনস্যাটিসফাইড ডিমান্ডের ক্ষেত্রে। আর ওইটা হচ্ছে কিউ আই মাইনাস ডব্লিউ আই মাইনাস এটা। আর টোটাল যে রেভিনিউ সেটার এক্সপেক্টেড ভ্যালু সেটা হচ্ছে আর আই ইন্টু ডিআই ওমেগা। এখন আর আইটা কি ছিল, আর আইটা আমাদের ইউনিট প্রাইস ছিল, আর ডিমান্ড ডিআইটা প্রত্যেকটার ইউনিট প্রাইসের সাথে ডিমান্ডটা গুণ করে দিচ্ছি। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রেভিনিউ। এখন এটা সাজ দ্যাট এটা কি হবে, সাম অফ ওয়াই আই ইজ এ লেস অর ইকুয়াল টু এম ইন্টু এক্স, এইখানে একটা এক্সট্রা এম আসে, ঠিক আছে। আর এইখানে ডব্লিউ আই প্লাস অফ ওমেগা মাইনাস ডব্লিউ আই মাইনাস অফ ওমেগা এটা ইকুয়াল টু হবে হচ্ছে টোটাল ডিমান্ড থেকে আমি ওই যে সাম অফ ওয়াই আই ইজ এ, এটার মান কিন্তু টোটালটার মান এতক্ষণ ওয়ান হয়েছে, বাট এই ক্ষেত্রে লেস অর ইকুয়াল টু এম এক্স হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে এক্স আই বিলং করবে 0 আর 1 এর মাধ্যমে মধ্যে। আর এই জিনিসটা এইভাবে, ওকে, এম রিপ্রেজেন্ট দি ম্যাক্সিমাম পসিবল সাইজ অফ দি প্ল্যান্ট, এগুলা একটু দেখলেই হবে। এইভাবেই করতেছে। এগুলো আসলে প্রবলেম গুলো সলভ করতে ভালোই কঠিন। নর্মালি আমরা মডেলটাই করি আর কি। এইভাবে হইলো, এখানে একটু ইটি দেওয়া আছে, আমার মনে হয় না এগুলা তেমন গুরুত্বপূর্ণ। যে চার দেখতে মন চায় একটু দেখে নিতে তাইলেই হবে। ওকে, এই জিনিস এই যে এইখানে যে দুইটা কনস্ট্যান্ট এখান থেকে আসছে। আচ্ছা, এখান থেকে আসছে বলতে কি কিভাবে আসছে, ডব্লিউ আই প্লাস মানে যখন এই পার্টটুকু কাজ করবে তখন কিন্তু আবার এইটা কাজ করবে না আমাদের, তাহলে ওইখান থেকে ওই যে ডিআই এটা হবে। সিমিলারলি যখন এইটা কাজ করবে তখন আবার এইটা থাকবে না, না থাকলে পরে ওই মাইনাস আছে, মাইনাসের জন্য এই সাইডে যদি গুণ করে দেয় এই যে এইটা প্লাস হয়ে যাবে আর পরেরটা মাইনাস হবে আর কি। এর জন্য এটা আসছে, আদারওয়াইজ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ড স্টেজ এত। এটা একটু মাথায় রাখতে হবে। মেনলি এগুলোকে একবার প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস না করলে পরে মনে রাখা খুবই টাফ, নামগুলা ভালোই ঝামেলা। ঠিক আছে, এরপরে এটা কি আসতেছে আমাদের, হিয়ার বুথ ডিমান্ড এন্ড প্যাটার্ন আর কনসিডার টু বি আনসার্টেইন। আচ্ছা, এই যে এইখানে আবার সি নাম্বারে আসতেছে, 2 নাম্বারটা আমাদের শেষ। এইখানে হচ্ছে বলতেছে আনসার্টেইন ডিমান্ড, মানে দুইটাই এখন স্টোকাস্টিক, ডিমান্ড ডিআই ও স্টোকাস্টিক, আবার ওয়াই আই যে ডিস্ট্রিবিউশন যে পার্টটুকু সেটাও স্টোকাস্টিক। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখি। এটা একটু আগেরটার চাইতে একটু সিম্পল আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা ধরলাম যে এক্স এ যদি প্ল্যানটা ওয়ান হবে যখন আমাদের জি প্ল্যান্ট ইজ ওপেন, আর জিরো আদারওয়াইজ। ওয়াই আই ইজ অফ ওমেগা এখানে হচ্ছে ফ্র্যাকশন অফ ডিমান্ড ডিআই সার্ভ ফ্রম প্ল্যান্ট জে ইন স্টেট ওমেগা। যেহেতু আমাদের হচ্ছে দুইটাই স্টোকাস্টিক তাহলে ওয়াই আই জে ওমেগা দ্বারা এটা রিপ্রেজেন্ট করছে। আর ডব্লিউ জে, ডব্লিউ জে এটা দ্বারা কি বোঝাইতেছি, এটা হচ্ছে সাইজ অর ক্যাপাসিটি অফ প্ল্যান্ট জে। এটা হচ্ছে আমরা কি বলতেছি, সাইজ অর ক্যাপাসিটি অফ প্ল্যান্ট জে আমাদের হচ্ছে ডব্লিউ যে দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। আর জি যে ইউনিট কস্ট অফ ইনভেস্টমেন্ট, ইউনিট কস্ট অফ ইনভেস্টমেন্ট এটা নতুন ভাবে ডিফাইন করলাম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে এইভাবে আসতেছে, সি যে এক্স এটা তো ফিক্সড এটা সবসময়। আর এই ক্ষেত্রে যেহেতু
সাইজ ওর ক্যাপাসিটি, মানে আমাদের সবকিছুই যেহেতু ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে, নতুন আরেকটা টার্ম আসবে, সি জে, ইউনিট কস্ট অফ ইনভেস্টমেন্ট। আর হচ্ছে ডব্লিউ যে নেক্সট আসতেছে। সিমিলারলি এইখানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুর সাথে এই পার্টটুকু আসবে। দুইটাই আমাদের স্টোকাস্টিক টার্ম বুঝাইতেছে, কিউ আইজেও স্টোকাস্টিক, ওয়াই আইজেও স্টোকাস্টিক। এই জিনিসটা মনে রাখতে হবে। এতক্ষণ আমরা এই একটা পাইতাম, এখন এর সাথে সাথে আরেকটা অ্যাড হয়েছে। ওকে, তারপরে বাকি যে কনস্ট্যান্ট গুলো সেগুলো সেমই আছে। সেম বলতে প্রথমটা সেম, দ্বিতীয়টা এই যে নতুন একটা কনস্ট্যান্ট আসছে। নতুনটা কিভাবে, ডি মাইন আই, মানে ডি আই ওয়াই আই যে ওমেগা, দুইটা স্টোকাস্টিক। এটা লেস অর ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের সাইজ আর ক্যাপাসিটি অফ প্ল্যান জেড, এটা লেস অর ইকুয়াল টু হবে। আর ওয়াই আই যে গ্রেটার ইকুয়াল টু জিরো, লেস অর ইকুয়াল টু এক্স জে, এক্স জে জিরো আর ওয়ান হবে। এগুলা এগুলো নর্মাল। এইভাবে আসলে পরে জাস্ট লিখে দিতে হবে আর কি। এটা আসে না, ওই দুই নাম্বারটা আর কি আসে বেশি। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমাদের প্রবলেম আছে একটা, এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, আশা করতেছি কালকে এটা আসবে চলে। আচ্ছা ঠিক আছে। হুম, এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফর্মুলেট এ ডিটারমিনিস্টিক মডেল ফর দি কোম্পানি। ওকে, মানে আমাদের হচ্ছে প্রোডাকশন অর অ্যাসেম্বলি একটা মডেল দেওয়া আছে, সেটাকে কি বলতেছে, ফর্মুলেট করতে বলছে। স্টোকাস্টিক উইথ স্টোকাস্টিক প্রাইসেস, ফিক্সড ডিমান্ড, মানে কয়েকটা কেস বলছে আর কি, একটা একটা করে দেখি। এইখানে ফার্স্টে প্রোডাকশন অর অ্যাসেম্বলি মডেল, এখানে কি বলতেছে আগে যদি আমরা এটা একটু দেখি। আর আমাদের হচ্ছে এ একটা প্রোডাক্ট, বি আর একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট গুলা তৈরি হয় হচ্ছে কম্পোনেন্ট সি 1 দ্বারা আর সি 2 দ্বারা। এখন এই প্রোডাক্ট তৈরি করতে আমাদের 6টা সি 1 লাগে আর 8টা সি 2 লাগে। ঠিক আছে। বি পয়েন্ট তৈরি করতে আমাদের হচ্ছে 10টা সি 1 লাগে, 5টা সি 2 লাগে। আর দেখো, মানে সি 1 6টা লাগতেছে, তাহলে প্রত্যেকটা সি 1 এর একটা কস্ট আছে, সেটা হচ্ছে 0.4। তাহলে 6টার জন্য 6 × 0.4 হবে। আর এখানে সি 2 লাগতেছে 8টা, সি 2-র দাম একটু বেশি, 1.2 করে, তাহলে 8 × 1.2 এটা লাগতেছে। ওকে, তাহলে এখন মানে এইখানে তাহলে বুঝলাম আমরা সি 1 লাগে এ তৈরি করতে 6টা, সি 2 লাগে 8টা। সিমিলারলি বি এর জন্য সি 1 লাগে 10টা, সি 2 লাগে 5টা। ঠিক আছে। আর প্রত্যেকটা সি 1 এর দাম হচ্ছে 0.4 করে, সি 2-র দাম 1.2। আর ক্যাপাসিটি কস্ট, ঠিক আছে। এখন এই যে সি 1 তো আমার মানে যদি এটা একটা কোম্পানি হয়, এই কোম্পানিতে কোথাও তো রাখতে হবে। মনে করলাম এই এরিয়া জুড়ে আমি সি 1 রাখছি, এই দিকে সি 2 রাখছি, তাহলে এইখানে আমাদের তো ক্যাপাসিটি রাখার জন্য একটা কস্ট এটা লাগে, তাই না? ধরলাম সেটাকে বলতেছে 150, আর ওর জন্য যেটা সেটা হচ্ছে 180। আর কারেন্ট ক্যাপাসিটি, মানে বর্তমানে ক্যাপাসিটি এখানে আছে হচ্ছে 40টা করে। মনে করো 40টা সি 1 আছে আর 60টা সি 2 আছে। ঠিক আছে। আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি সি 1 থাকতে পারবে 60টা, সি 2 থাকতে পারবে 90টা। ওকে। আর আমাদের ডিমান্ড, মানে এ প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে আমাদের 500টা এই প্রোডাক্ট লাগবে, আর বি প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে 200টা লাগবে। আর ইউনিট সেলিং প্রাইস, মানে প্রত্যেকটা দেখো, এখানে হচ্ছে কারেন্ট ক্যাপাসিটি এত, এ এর একটার প্রাইস হচ্ছে 50, আর বি এর প্রাইস হচ্ছে 60। এটা তাহলে এখন ফর্মুলেটেড ডিটারমিনিস্টিক মডেলটা আমরা ফর্মুলেট করি। আচ্ছা, এটা যদি করতে যাই তাহলে দেখি কি আসে আমাদের। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা যদি দেখি, ফর্মুলেটেড মডেল ফর দি কোম্পানি। ওকে, এখন ডিটারমিনিস্টিক মডেল আমরা এখানে ধরে নেই। x1 নাম্বার অফ বেসেস অ্যাভেলেবল ফর সি 1। x1 দ্বারা কি ডিফাইন করতেছি, নাম্বার অফ বেসেস অ্যাভেলেবল ফর সি 1। সি 1-এ আমরা দেখলাম হচ্ছে x1, সেটা হচ্ছে এই যে এটা 40, 60 আছে আমাদের। কতগুলা তাহলে অ্যাভেলেবল সেটা হচ্ছে আমি ধরে নিতেছি এই ক্ষেত্রে x1 নাম। x2 তার নাম্বার অফ বেসেস অ্যাভেলেবল ফর সি 2 এটা ধরলাম। আর x3 ইউনিট অফ প্রোডাক্ট এ আর প্রডিউসড এন্ড সোল্ড, মানে কতটা ইউনিট এ প্রডিউসড হইতেছে এন্ড কতগুলা সেল হইতেছে সেটাকে আমি নাম দিলাম x3। সিমিলারলি, মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতেছি আমরা যতগুলো প্রডিউস করবো ততগুলো আমাদের সোল্ড হবে। এটা ধরে নিতেছি যে ডিটারমিনিস্টিক মডেল। এরপরে বিভিন্ন কেস দেখবো সামনে। ওকে, এখন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট এ। এখন এ প্রোডাক্ট
প্রোডাক্টটার জন্য ম্যাটেরিয়াল কস্ট কত হবে দেখি, এটা না, 0.4 × 6, 1.2 × 8, এটাই তো এই প্রোডাক্টের জন্য ওই কাজটাই আমরা করছি, করলে পরে আমার টোটাল অ্যান্সার আসতেছে 12। সিমিলারলি বি এর জন্য 0.4 × 10, এই যে এটা 0.4 × 10, 1.2 × 5, এটা করলো, তাহলে করলে পরে আমাদের এইখানে আসতেছে 10। ওকে, তাহলে এখন আমাদের মডেলটা তাহলে কি হবে, মডেলটা দেখি। দেখো আমাদের হচ্ছে ক্যাপাসিটি কস্ট ছিল একটা 150 করে X1 এর জন্য, মানে C1 বেসের জন্য, আর C2 এর জন্য 180। তাহলে ওইটাকে আমি কস্ট যেহেতু আমি হচ্ছে আমাদের প্রফিটটা বের করতে চাইতেছি ম্যাক্স অফ জেড, তাহলে এইখানে হবে -150 X1 -180 X2 প্লাস, আর এইখানে হচ্ছে দেখো 50টা হচ্ছে পার ইউনিট আমি কত করে বিক্রি করব সেইটা, আর -12টা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে X3 × X3 হইলো। সিমিলারলি 60 হইলো আমার বি, যেটা বি প্রোডাক্টের সেলিং প্রাইস, আর -110 এটা হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট যেটা ছিল এটা বাদ দিলাম, তাহলে টোটাল এটাই তো আমাদের রেভিনিউ। তাহলে এই জিনিসটা পাইলাম, এখন এটাকে সিম্পলিফাই করে যা পাই সেটাই। সিমিলারলি এখন দেখবো হচ্ছে কনস্ট্যান্ট গুলা কিভাবে আসতেছে। আচ্ছা, 6 X3 মিনস কি ছিল আমাদের, 6 ইউনিটস অফ প্রোডাক্ট সোল্ড অ্যান্ড প্রডিউসড, তাহলে এখানে আসবে 6 X3 প্লাস 10 X4, 10 X4 কত, এই C1 এর, আর এইটা লেস অর ইকুয়াল টু কত হবে, 60 X1, 60 X1 মানে নাম্বার অফ বেসেস অ্যাভেলেবল ফর C1, এটা যদি ডিফাইন করতে চাই 60-র সাথে X1টা গুণ করবো, 6 X3 প্লাস 10 X4 লেস অর ইকুয়াল টু 60 X1। সিমিলারলি এটা হবে 8 X3 প্লাস 5 X4 লেস অর ইকুয়াল টু 90 X2, 90 X2 এটা লিখলাম। আর এখানে দেওয়াই আছে আমাদের টোটাল ব্যাচটা, মানে টোটাল সামটা 120-এর চাইতে কম হইতে হবে, তাহলে X1 প্লাস X2 লেস অর ইকুয়াল টু 120 এটা। আর X1 দেখো আমাদের ইনিশিয়ালি বইলেই দিছিল যে কারেন্ট ক্যাপাসিটি 40 আর 60, তাহলে এইখানে হবে X1 গ্রেটার অর ইকুয়াল টু 40, X2 গ্রেটার অর ইকুয়াল টু 20। আচ্ছা এখানে 20 হবে, এটা ভুল লিখছে, 20 আর কি, তাহলে এখানে হচ্ছে X2 গ্রেটার অর 20। আর X3 দেখো আমাদের ডিমান্ড ছিল, দেখো আমাদের X3-র নাম ছিল প্রোডাক্টে প্রোডিউসড অ্যান্ড সল্ড, আমাদের ডিমান্ড উপরে যদি দেখি এই যে এইখানে ছিল 500 আর 200, তাহলে X3-র মানটা তো অবশ্যই লেস অর ইকুয়াল টু 500 হইব, X4-এর মানও লেস অর ইকুয়াল টু 200 হবে, আর প্রত্যেকটা এলিমেন্ট গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এটা আমাদের হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল, এখানে অল্টারনেটিং ফর্মুলা আছে, এটা তেমন দরকার নাই, এটা কি skip বাদ। আচ্ছা, এরপরে এই যে এখন যেটা দেখাবো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এখানে কি বলতেছে, এইখানে বলতেছে ফর্মুলেশন অফ এ মডেল উইথ স্টোকাস্টিক প্রাইস, আমাদের প্রাইসটা স্টোকাস্টিক বাট ডিমান্ডটা ফিক্সড। ঠিক আছে, মানে একটা কোম্পানির ধরলাম আমাদের 100টা মোবাইল ফোন লাগবে, সেটা তোমার তৈরি করে দিতে হবে, তাহলে ডিমান্ড ফিক্সড হয়ে গেছে, বাট স্টোকাস্টিক প্রাইস, এখন এই মোবাইল গুলার দাম তুমি কিভাবে নির্ধারণ করবে সেটা হচ্ছে স্টোকাস্টিক পার্ট। ঠিক আছে, ওকে, তাহলে এখন ফার্স্ট স্টেজ ডিসিশন আর ক্যাপাসিটি ডিসিশন, সেকেন্ড স্টেজ ডিসিশন আর সেলস, এটা নর্মাল বোঝা যাইতেছে। স্টোকাস্টিক যে প্রাইসটা সেটা হচ্ছে সেলিং প্রাইস, মানে সেটা আমাদের স্টোকাস্টিক, আর ফার্স্ট স্টেজ হচ্ছে ক্যাপাসিটি ডিসিশন। ওকে, তাহলে এখন আমরা যদি এইখানে করি, দেখি কি আসে। ঠিক আছে, এখানে হচ্ছে এন্ট্রি X1 এর আমরা নাম দিলাম নাম্বার অফ বেসিস অফ C1 অ্যাভেলেবেল, এটা X1 এর নাম নাম্বার অফ বেসিস C1 অ্যাভেলেবেল, আগেরটার মতোই। X2 হচ্ছে নাম্বার অফ বেসিস C2 অ্যাভেলেবেল, X3 হচ্ছে ইউনিট অফ প্রোডাক্ট এ আর প্রোডিউসড পার ডে, এটা ধরে নিছি। দেখো এখন কিন্তু প্রোডিউসড এন্ড সোল্ড না, যেহেতু আমরা আমাদের প্রাইসটা নির্ধারণ করি নাই, এর জন্য আমি এটাকে সোলটাকে আলাদা করে দিচ্ছি, মানে ওইটা স্টোকাস্টিক পার্ট আলাদা করে দিচ্ছি। আর এক্সপোর্ট এটা হচ্ছে বি প্রোডাক্ট, মানে আমাদের ডিমান্ড তো জানি, এর জন্য আমি কোনটা ডিমান্ডটা আমার কতগুলো সেগুলো তো আমরা বের করতেই পারবো, বাট স্টোকাস্টিক যে পার্টটা আছে সেটা হচ্ছে পরে ধরবো, ইউনিটস অফ এ সোল্ড পার ডে, আর Y2 ইজ ইকুয়াল টু ইউনিট অফ সোল্ড পার ডে, মানে প্রত্যেক দিন কতগুলো সোল্ড করতে পারবো সেটা হচ্ছে স্টোকাস্টিক পার্ট। ওকে, তাহলে এখন এইখানে কি আসতেছে, এইখানে হচ্ছে ম্যাক্স অফ জেড ইজ ইকুয়াল টু, এটা তো আমরা দেখতেছি -150 X1 -180 X2 -12 X3 -10 X, এইটুকুর কোনো প্রবলেম থাকার কথা না, যেহেতু এইটা হচ্ছে তোমার পার্সোনাল যে খরচটা যাইতেছে, মানে X1 এর জন্য আমার যে কষ্টটা সেটা, X2 এর জন্য 180 করে কস্ট,
আর -12x3 এটা হচ্ছে এ প্রোডাক্টের প্রোডাকশন কস্ট, আর 10x4 এটা হচ্ছে বি প্রোডাক্টের প্রোডাকশন কস্ট। আর এক্সপেক্টেড ভ্যালু অফ Q1 ওমেগা ইন্টু Y1 অফ ওমেগা। Q1 মানে হচ্ছে তোমার সেলিং যে প্রাইসটা সেইটা, মানে কত ইউনিট, না Q1 হচ্ছে কত ইউনিট তুমি সেল করতেছো পার ডে তে, আর Y1 হচ্ছে ওই পার ডে প্রাইস গুলা। সিমিলারলি Q2 ইন্টু Y2, Q2 হচ্ছে প্রাইসটা, মানে কত ইউনিটস অফ এ সোল্ড। দেখো, ওয়াই দ্বারা বোঝাইতেছে কত ইউনিট সোল্ড হইতেছে, আর কিউ কিন্তু প্রাইস। ঠিক আছে, কিউটা প্রাইস। ওকে, মানে Q1 ওমেগা দ্বারা বোঝাইতেছে হচ্ছে, এটা তো স্টকাস্টিক, তুমি যে কোনো দাম দিতে পারো এখানে। দেখবো আমরা এর পরবর্তীতে, দেখবো এই Q1 এর মানটা 50 60 ধরে করে, তারপরে 44 54 এইভাবে ধরে ধরে পড়তেছে। তাহলে Q1 Q2 দ্বারা বুঝাইতেছে কি প্রাইসটা কত সেইটা, আর Y1 Y2 দ্বারা বুঝাইতেছে হচ্ছে কত ইউনিট প্রাইস প্রত্যেকটার, আর Q1 দ্বারা পার ইউনিট প্রাইস যেটা সেটা বোঝাইতেছে। ওকে, এখন এটা তো আমরা জানি সাজদার 6x3 প্লাস 10x4 লেস অর ইকুয়াল টু 60x1, 8x3 প্লাস 5x4 লেস অর ইকুয়াল টু 90x2, x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু এত, আর Y1 অফ ওমেগা লেস অর ইকুয়াল টু x3। দেখো, তুমি যতগুলা তৈরি করবা তার চাইতে তো কম অথবা সমান বিক্রি করতে পারবে, এটা তো বোঝা যাইতেছে। মানে X3 পরিমাণ তুমি একদিনে প্রডিউস করতেছো, তাইলে আর ওয়াই দ্বারা তো বিক্রিটা বোঝাইতেছে, তাহলে বিক্রি তো প্রডিউসের চাইতে বেশি হবে না, তাই না? ওই জিনিসটা এটা বলছে, Y1 লেস অর ইকুয়াল টু x3, Y2 লেস অর ইকুয়াল টু x4, এটা। আর x1 গ্রেটার ইকুয়াল টু 40, x2 গ্রেটার ইকুয়াল টু 20, এগুলো আমরা জানি ওই আমাদের এইখানে ফার্স্টে যে ছিল সেটাই। এই যে এখানে 20 হবে 40, এটা হচ্ছে x1 গ্রেটার ইকুয়াল টু 40, x2 গ্রেটার ইকুয়াল টু 20, আর এটা 60 আছে, এটা কিন্তু ভুল আছে, বলছি একবার। ওকে, তারপরে Y1 অফ ওমেগা লেস অর ইকুয়াল টু 500। দেখো, এখন তুমি যে টোটাল যে সোলটা সেটা তো অবশ্যই 500 চাইতে কম হবে, যেহেতু আমাদের ডিমান্ডটা ফিক্সড, মানে এই ইউনিট 500টা লাগবে, তাহলে তো আমাদের 500টার বেশি যাইতে পারবো না। তাহলে Y1 লেস অর ইকুয়াল টু 500 এটা হবে, Y2 লেস অর ইকুয়াল টু 200, এইটুকু কোনো প্রবলেম নাই। আর এইখানে এই যে দেখো, এখানে বলছে হচ্ছে সবগুলা গেটের অর্গান জিরো, আর এপসাইলন অফ ওমেগা সমান ধরেছে Q1 Q2 ওমেগা স্টকেস্টিক প্রাইস, আর এগুলো হচ্ছে সেলিং প্রাইস। এই যে Q1 Q2 সেলিং প্রাইস, আর Y1 হচ্ছে কত ইউনিট সেটা বলছি। একটার দাম যদি 50 টাকা হয়, আর টোটাল যদি বিক্রি করো 20টা, তাহলে 20 × 50 টোটাল প্রাইস। ওই জিনিসটা বলতেছো, একটু কেয়ারফুলি দেখলে পরেই বোঝা যাবে, আই গেস। সিমিলারলি এইখানে বলতেছে যদি নাকি আমাদের ডিপেন্ডেন্সি অফ ওয়াই এন্ড এপসাইলন ইজ নট এক্সপ্লিসিট, দেন দি রেজাল্ট অফ এত। তেমন কিছুই না এগুলা। এখন আমরা বলতেছি Q1 আর Q2 কে এই র্যান্ডমনেসটা আর কি বাদ দিয়ে দিতেছি, তাইলে সেখানে জাস্ট রিপ্লেস হবে দেখো, যেখানে যেখানে ওমেগা ছিল ওমেগাটা জাস্ট বাদ দিয়ে দিছে। সবকিছু সেম আছে, ওমেগার জায়গায় বাদ দিয়ে দিছি। তাহলে ওমেগা যদি বাদ দিয়ে দিই, এই কনস্ট্যান্ট গুলাকেও আমরা ওমেগা থেকে বাদ দিয়ে দিলাম সব, আর বাকি সব কিন্তু সেম, এইটা। এখন যদি আমি উই অ্যাজিউম দ্যাট Q1 এন্ড Q2 আর নন নেগেটিভ, এটা তো স্বাভাবিক না, Q1 আর Q2 তো নন নেগেটিভ হবে, যেহেতু এটা প্রাইস, আমি তো নেগেটিভ বিক্রি করবো না কিছু। Y1টা এইভাবে ডিপেন্ড করতেছে মিনিমাম অফ x3 500। Y1, দেখো Y1 সেটা হচ্ছে x3 কি ছিল আমাদের, প্রোডাকশন ছিল, কত ইউনিট তুমি পার ডে তে প্রোডাকশন করতেছো সেইটা, আর 500 হচ্ছে আমাদের টোটাল ডিমান্ড। এখন একদিনে তুমি তো 500টার চাইতে বেশি করবা না, যেহেতু তোমার ডিমান্ড 500, এর জন্য এটা 500 হইতে পারে। বাট তুমি দেখলে হচ্ছে বিভিন্ন সিচুয়েশনের কারণে 500-র জায়গায় তোমার 450টা তৈরি হয়েছে। এখন ওই 450-র বেশি তো তুমি বিক্রি করতে পারবে না সেই ক্ষেত্রে, যেহেতু তোমার ডিমান্ড 500, বাট তোমার কাছে আছে 450, তাহলে তো ওইটাই দিতে হইব। সিমিলার কেস পরেরটার ক্ষেত্রেও সেম। তাহলে Y2 মিনিমাম অফ x4 200 এটা হবে। তারপরে তাইলে এখন আমাদের মডেলটা কিরকম হবে, দেখো সবকিছুই সেম আছে। এক্সপেক্টেড ভ্যালু এত Q1, ওই যে যে আমরা ওয়াই যে জায়গায় ইউজ করছিলাম ওয়াই এর জায়গায় এটা এখন মিনিমাম অফ এই যে এই জিনিসটা রিপ্লেস হবে, প্রথমটা দ্বিতীয়টা রিপ্লেস হয়েছে Q2 জায়গায়। আর বাকি ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের ওয়াই এর যে কনস্ট্রেন্ট গুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাবে। আর কনস্ট্রেন্ট গুলো নিউলি কি হবে, 6x3 প্লাস 10x4 লেস অর ইকুয়াল টু 60x1, 8x3 প্লাস 5x4 লেস অর ইকুয়াল টু এত। আর এত দেখো এখানে কিছুই নাই, ওয়াই এর কোনো টার্ম গুলা নাই। ওকে,
তাহলে এই জিনিসটা আসলো। আর এই ক্ষেত্রে জাস্ট পরেরটা এক্সপেক্টেড ভ্যালুটা উঠাই দিছে। আহ, আর ওই কিউ ওয়ানটা মিউ ওয়ান এর হয়ে গেছে আর কি। এক্সপেক্টেড ভ্যালু অফ কিউ ওয়ান, তো এটা তো এক্সপেক্টেড ভ্যালু অফ কিউ ওয়ান, এটা তো লিখতেই পারি আমরা মিউ ওয়ান। আর এক্সপেক্টেড ভ্যালু অফ কিউ টু, এটা মিউ টু লিখতেই পারি। সমস্যা নেই। হুইচ ওয়াজ এত ডিটারমিনিস্টিক কেস। এখন এই ভ্যালুগুলা ওই প্রথম কেসের জন্য তাদের 50 আর 60 ডিটারমিনিস্টিক করা ছিল। ওকে, তাহলে এই ছিল হচ্ছে প্রবলেম। আর এরপরেরটা কি বলতেছে? স্টোকাস্টিক প্রাইস, ডিটারমিনিস্টিক ডিমান্ড এন্ড স্টোকাস্টিক প্রোডাকশন। আচ্ছা, স্টোকাস্টিক প্রাইস, ডিটারমিনিস্টিক ডিমান্ড এন্ড স্টোকাস্টিক প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশনটা স্টোকাস্টিক ধরছে। আহ মনে হয় না, এটা ছোট তো এটা, তাহলে সাইডা দেই, সমস্যা নেই। এটা x1 x2 বেসিস अवेलेबल তো তো প্রোডিউস ম্যাক্স অফ দ্যাট ইকুয়াল তো এটা আই গেস দরকার নাই, আগেরটা আসবো পরীক্ষায়। সেলিং প্রাইস, আচ্ছা এটা কি আমাদের পড়াইছিল? stochastic demand and deterministic price. Stochastic demand and deterministic price. Production is stochastic. প্রোডাকশন লিখবে না তো হইতে পারে, ডিমান্ড হইতে পারে। ওকে, আচ্ছা এটা নিজেরা করলে হইব, সমস্যা নেই, এটা খুব বেশি না। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে দুইটা বলছে যে প্রোডাকশন ইজ স্ট্যাটিস্টিক, এন্ড প্রোডাকশনটা আমাদের ডিমান্ডের চাইতে কম হইতে পারে, বেশি হইতে পারে। কম হইলে পরে একটা কেস, বেশি হইলে পরে আরেকটা কেস। সেই ক্ষেত্রে পরে আমাদের ভ্যারিয়েবল x3 x4 এই দুইটা কমে গেছে। তারপরে এখানে জাস্ট কি করছে, আই থিঙ্ক এটা আসবো না। আর আসলে পরে ইজি আছে, সমস্যা নাই। এটা উপরে গুলা বোঝা গেলে এটা বোঝা যাবে, সমস্যা নাই। ট্রাই ইউর সেলফ আর কি। ওকে, তাহলে এর পরের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের চান্স প্রবাবিলিস্টিক কনস্ট্রেইন্ট এসপি আর চান্স কনস্ট্রেইন্ট এসপি। সেখানে আসলাম। আচ্ছা, এইখানে এক কথা আছে, কাহিনী আছে। আহ আমার কি এই পর্যন্ত রাখা উচিত? না, আজকে আর কোনো রাখা রাখি নাই, যে পর্যন্ত চলে চলতে থাক। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আলাদা করে করা হয়েছে, মানে সেম জিনিসগুলাই বিভিন্ন মডেল দিছে। তাহলে আমাদের এই পিডিএফটা শেষ হইলো। এখন হচ্ছে নতুন আর একটা পিডিএফ এ যাই। আচ্ছা, এইখানে হচ্ছে কোশ্চেনটা এরকম: ডিফাইন চান্স কনস্ট্রেন্ট প্রোগ্রামিং এন্ড ক্লাসিফাই এটা। আর চান্স কনস্ট্রেন্ট প্রোগ্রামিং মডেল, এটার দুইটা নাম হয়। একটা হচ্ছে চান্স কনস্ট্রেন্ট প্রোগ্রামিং মডেল, আর একটা হচ্ছে প্রবাবিলিস্টিক। একটা কি, চান্সের পরিবর্তে জাস্ট প্রবাবিলিস্টিক কনস্ট্রেন্ট প্রোগ্রামিং মডেল এন্ড ক্লাসিফাই এটা। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে দেখি। দি সিসিপি মেথড ইজ what? সিসিপি means হচ্ছে চান্স কনস্ট্রেন্ট প্রোগ্রামিং মডেল is one of the major approaches to solving optimization problem that ensures that the probability uh, না এটা the CCP method is one of the major approaches to solving optimization problem under uncertainties। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের এইটা একটা অ্যাপ্রোচ অপটিমাইজেশন প্রবলেম গুলো সলভ করার, যেখানে হচ্ছে আনসার্টেনিটিস গুলা থাকবে আর কি। It's a formulation of optimization problem that ensure that the probability of meeting a certain constraint in a above constraint level। আচ্ছা, এইখানে জাস্ট আমাদের ওই যে ওই কথাটা বলতেছে, মানে এটা হচ্ছে এমন একটা ফরমেশন অফ অপটিমাইজেশন প্রবলেম that ensures that probability of a meeting a certain constraint in above a certain level। মানে আমাদের যে কনস্ট্রেইন গুলো আছে না,
ওই কনস্ট্যান্ট গুলোর একটা প্রবাবিলিটি দেওয়া থাকবে, যে এই এক্স লেস অর ইকুয়াল টু বি, এইটার গ্রেটার অর ইকুয়াল টু একটা প্রবাবিলিটি, ধরলাম সিগমা বা অন্য যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে। এইটা আর কি, এটা হচ্ছে টু টাইপস হয়। এখন জেনারেল একটা ফর্মুলা দিচ্ছে, জেনারেল ফর্মুলেশন অফ অপটিমাইজেশন প্রবলেম আন্ডার আনসার্টেনিটি। এটা হচ্ছে মিনিমাম অফ এফ অফ এক্স কমা এপসাইলন, এটা ধরলাম মিনিমাম অফ এত। আর সাজ দ্যাট, এই যে আমাদের হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে। এখানে এগুলোর পরিচয় দেওয়া আছে, এফটা কি অবজেক্টিভ ফাংশন, জি হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট, এইচ হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, এক্স ডিসিশন ভেক্টর, এপসাইলন হচ্ছে ভেক্টর অফ আনসার্টেনিটি। এটা ওকে। এখন এই যে ওই মানে যেগুলো বললাম এগুলো বলতেছে আর কি, আন্ডার দিস সিসিপি মেথড দি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট ইজ ফর্মুলেটেড অ্যাজ, দেখো এই যে আমার ভেতরের পার্থক্য হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের একটা প্রবাবিলিটির ভ্যালু দেওয়া থাকবে এরকম, প্রবাবিলিটি পি বিলং করবে 0 আর 1 এর মাঝে, প্রবাবিলিটি লেভেল। তারপরে দি কনস্ট্যান্টস ক্যান বি এক্সপ্যান্ডেড ইনটু টু ওয়াইস, মানে এই যে এটা টাইপ, আমরা এইটাকেই টাইপ বলি আর কি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চান্স কনস্ট্রেন্ট, সেটা কিরকম, মনে করো আমাদের প্রবাবিলিটি অফ এইচ অফ এক্স কমা এপসাইলন, এটা গ্রেটার অর ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু একটা ই দেওয়া আছে, এইটা একটা হইতে পারে। আর জয়েন্টের ক্ষেত্রে কি হবে, এই যে মনে করো আমাদের একটা কনস্ট্যান্ট হচ্ছে এইচ এক্স কমা এপসাইলন গ্রেটার অর ইকুয়াল টু 0, আর আরেকটা কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে এক্স কমা এপসাইলন, এইটাও গ্রেটার অর ইকুয়াল টু 0। এই দুইটার বুথ এর একটা প্রবাবিলিটি দেওয়া আছে, সেটা হচ্ছে P1। তাহলে এইটাকে আমরা কি বলতেছি, জয়েন্ট চান্স কনস্ট্রেন্ট প্রবলেম। ওকে। এটা হচ্ছে জয়েন্ট, ওই যে পরে আমাদের এক্সাম্পল দেওয়া আছে আন্ডার ইন্ডিভিজুয়াল চান্স কনস্ট্রেন্ট, মানে একটা কনস্ট্রেন্ট থাকবে তার প্রবাবিলিটি। তারপরে এটা কি বলতেছে, উইথ দি ট্রান্সফরমেশন ইচ লাইন ইজ নাও ইউজড অন চান্স কনস্ট্রেন্ট, they can be transformed into linear deterministic inequalities and analytical solution can be obtained easily with joint constraint. এটা joint constraint ensures that the constraint on a whole is satisfied to a certain confidence level. It is incredibly difficult to solve, মানে এগুলো সলভ করা খুবই কঠিন, জাস্ট আমরা মডেলটাই করি। তারপরে এক্সাম্পলের ভিতরে একটা আছে হচ্ছে ডাইট প্রবলেম, এয়ারপ্লেন প্রবলেম, এই নিয়ে ম্যাথ ডিসকাস করা হইতেছে, এগুলো আমরা ম্যাথ দেখবো এরপরে। দেখো এই যে এইখানে এই প্রবলেম গুলো পরীক্ষা আসে, যে ডিফাইন এন্ড ক্লাসিফাই প্রবাবিলিস্টিক কনস্ট্রেইন্ট স্টোকাস্টিক প্রোগ্রামিং, যা পড়লাম এইগুলাই নিজের সাজায় লিখতে হইব। আর ডিসকাস ডিটারমিনিস্টিক লিনিয়ার ইকুইভ্যালেন্ট অফ এ প্রবাবিলিস্টিক প্রোগ্রাম ফর অ্যান ইনডাইরেক্ট কেস, এটাও দেখাবো তারাও। আর ডিসকাস প্রবাবিলিস্টিক চান্স কনস্ট্রেন্ট ফর জেনারেল কেস। এই তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট ফর ইনকোর্স। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডিফাইন চান্স কনস্ট্রেইন্ট প্রোগ্রামিং এন্ড ক্লাসিফাই। এটা যদি অ্যান্সার দেখি, দেখো এই যে এতক্ষণ যেটা বললাম এটাই, ওয়ান অফ দি মেজর বেসিস অফ এত, সব নাম দেওয়া আছে এরকম আছে। আর কনস্ট্যান্ট ইনটু টু ওয়াইস, এটা এই পর্যন্ত দিব। এটার রেকর্ডটা তো জয়েন্ট প্রবাবিলিটি কনস্ট্যান্ট স্যাটিসফাই, এটা এটা আর কি এখন পড়ার দরকার নাই, এটা পারা যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই যে এতক্ষণ পড়লাম এটা আবার আলাদা করে লেখা আছে। ওকে, তারপর ডিটারমিনিস্টিক লিনিয়ার ইকুইভ্যালেন্ট এন্ড ইনডাইরেক্ট কেস, সেটা বলতেছে। ইনডাইরেক্ট কেসের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি হইতেছে, এর জন্য আমরা কাজটা কি করতেছি একটু যদি দেখি। মানে আমরা হচ্ছে এই যে পটেনশিয়াল লোকেশন, ওই লোকেশনের প্রবলেমের মতোই আগেরটার মতোই, এক্সে যদি আমাদের সাইটটা ওপেন করা হয় তাহলে 1 আর 0 আদারওয়াইজ। তারপরে এখানে কি বলতেছি, দেখো আই ইজ ইকুয়াল টু 1 to m পর্যন্ত, এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট আই সার্ভ ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সাইট উইথ ইন দি ডিস্টেন্স টি আই, মানে আমাদের এইরকম লোকেশন আছে, মনে করলাম এইখানে একটা লোকেশন আছে, এইদিকে একটা লোকেশন আছে, এইখানে একটা, এখন ক্লায়েন্টটা এইখানে আছে। এখন বলতেছে কি, আমাদের মনে করলাম এই ওপেন সাইটটা আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি টিআই হয়, তাহলে আমি এইখান থেকে ওকে সার্ভ করব, এক্সিস্টেন্ট ওপেন সাইট ইন দি ডিস্টেন্স টিআই, এই টিআই এর মধ্যে তাহলে আমি ই করবো। আচ্ছা, দি ডিস্টেন্স বিটুইন আই অ্যান্ড সি, ঠিক আছে, এগুলা কিন্তু জে এর ভ্যালু একটা, জে ইজ ইকুয়াল টু 1 ধরলাম, জে ইজ ইকুয়াল টু 2, জে ইজ ইকুয়াল টু 3।
এখন দি ডিস্টেন্স বিটুইন আই এন্ড জে ইজ টি আই জে, তাহলে এইটাকে আমরা কি বলতেছি, এটা তো আই টু, আর এটা হচ্ছে টি আই ওয়ান, আর এটা হচ্ছে টি আই থ্রি লোকেশন। ওকে, আই জে ডিফাইন এন আই। এখন আমি একটা টার্ম ডিফাইন করলাম এন আই দ্বারা, সেখানে হচ্ছে যে টি আই জে লেস দেন টি আই। এখন আমি দেখবো হচ্ছে টি আই জেটা যদি আমাদের এমন কয়টা লোকেশন আছে, আমি দেখলাম হচ্ছে এই যে এইখান থেকে ওর যে ডিস্টেন্সটা, আবার এইখান থেকে যে ওর ডিস্টেন্সটা, সবগুলাই আমি দেখতেছি হচ্ছে এই জিনিসটা স্যাটিসফাই করতেছে, টি আই জে লেস দেন টি আই। মানে টি আই হইলেই তো আমি একটা লোকেশন থেকে এই ওর কাছে প্রোডাক্টটা পাঠাবো। এখন এইরকম আমি দেখলাম ওর কাছ থেকে এরকম এই যে তিনটা লোকেশন আছে, মনে করলাম জে এর ভ্যালুটা এই জে ইজ ইকুয়াল টু ওয়ান, টু, থ্রি, এই তিনোটাই লোকেশন ওর কাছ থেকে এই যে লেস দেন হবে টি আই। মানে টি আই যেগুলা তিনোটাই লেস দেন হবে টি আই, তাহলে তো আমি এই তিনটার যে কোনো একটা থেকে পাঠাইতে পারি। ঠিক আছে, এখন এখানে ওই জিনিসটা করলাম, অ্যাজ দি সেট অফ সাইটস ফর ক্লায়েন্টস আই, দেন দি কভারিং লোকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এত। আচ্ছা, এনে ডিফাইন করছি, তারপর বুঝা গেছে, আই গেস বুঝা গেছে সবই। তারপর মিনিমাম অফ জেড ইজ ইকুয়াল টু সাম অফ জে ইজ ইকুয়াল টু ওয়ান টু সি জে এক্স জে, সি জে এক্স জে। এটা তো নর্মাল, মানে আমাদের যে কভারিং লোকেশন প্রবলেম ইজ ডিফাইন্ড বাই এত, সাম অফ এক্স জে গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান হবে, এইটুকু কার কোনো প্রবলেম থাকার কথা না। এতক্ষণ কিন্তু আমরা এইটাই দেখতেছি। তারপরে এক্স জে এত, ওকে, এইটুকু কোনো প্রবলেম নাই, আমরা আসতেছি সামনে একটু প্রবলেম আছে। আচ্ছা, এখন মানে এই প্রবলেমের সাথে একটা হচ্ছে অ্যাম্বুলেন্স প্রবলেমের, অ্যাম্বুলেন্স হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সার্ভিস প্রবলেমের সাথে তুলনা করছে। ঠিক আছে, এটা কি বলতেছে দেখি, কনসিডার এন অ্যাম্বুলেন্স সার্ভিস প্রবলেম অ্যাজ এরিয়া ওয়ান সাইট মে কভার মোর দেন ওয়ান লোকেশন। আচ্ছা, মানে একটা অ্যাম্বুলেন্স কয়েকটা কয়েক সাইট কি করতেছে, then one location or demand when a call is placed, the emergency unit may be busy serving another call. Let Q be the probability that emergency unit is available at site Z. Then the deterministic covering constant may be replaced by the requirement of এত। এগুলো নিয়ে এত কাহিনী করার কোনো দরকার নাই, আমরা যাই এরপরে, এগুলো একটু পড়লে বোঝা যাবে। আচ্ছা, এখানে একটা প্রবাবিলিটি দেওয়া আছে, এখানে বলতেছে দেখি। আচ্ছা, মানে এখানে ওই কিউ, কিউ সমান ধরে নিতেছে প্রবাবিলিটি দ্যাট ইমার্জেন্সি ইউনিট ইজ অ্যাভেলেবল এট সাইট জে। মানে যে লোকেশনের জন্য আমি ধরলাম একটা প্রবাবিলিটি, সম্ভাবনা আছে হচ্ছে কিউ পরিমাণ অ্যাম্বুলেন্সটা অ্যাভেলেবল থাকা। দেন দি ডিটারমিনিস্টিক কভারিং কনস্ট্রেন্ট মে বি রিকোয়ারমেন্ট অফ এত। তাহলে এখন আমাদের যে কনস্ট্রেন্ট গুলো থাকবে, সেটা পি অফ কনস্ট্রেন্ট গ্রেটার অর ইকুয়াল টু আলফা, মানে কোনো একটা চান্স তো আছে। এর জন্য আমি একটা প্রবাবিলিটি ইউজ করছি, where alpha is same confidence level typically 90% or 95%, এটা ধরতেছে here the probability that one of the eligible site available emergency unit is q with the power of এত। এটা ওরা বলে দিছে, এটা এইভাবে মনে রাখতে হবে। কেন করছে এটা একটু জটিল বোঝা, মানে ওরা বললো কি কনফিডেন্স লেভেল, দি প্রবাবিলিটি ওয়ান অফ দি এলিজিবল সাইটস অ্যাভেলেবল ইমার্জেন্সি ইউনিট ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার এই জিনিসটা এত। সো দি প্রবাবিলিটি কনস্ট্যান্ট ইজ, probability constant is কি হবে, অ্যাভেলেবল ইমার্জেন্সি ইউনিট ইজ এত পাওয়ার অফ এত। তারপর প্রবাবিলিটি কনস্ট্যান্ট, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, এখানে ভাষাগত একটু প্রবলেম আছে। যাই হোক, এটা একটু মনে রাখার ট্রাই করি আমরা। তাহলে প্রবাবিলিস্টিক কনস্ট্রেইন্ট সেটা কিরকম হবে, ওয়ান মাইনাস এত, মানে না থাকার যে সম্ভাবনা তার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু আলফা, এটা কিউ টু দি পাওয়ার এত লেস অর ইকুয়াল টু ওয়ান মাইনাস আলফা, এটা আসলো যেহেতু মাইনাস আছে এত থেকে। আবার টেকিং লন যদি নেই তাহলে এই জিনিসটা আসবে। এখন দেখো সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এই সাইন চেঞ্জ হওয়ার পেছনে কারণ হচ্ছে এই কিউটা হয় হচ্ছে জিরো আর ওয়ান এর মাঝে। ঠিক আছে, জিরো আর ওয়ান এর মাঝে হইলে পরে এই, দেখো একটু চিন্তা করে দেখো, মানে নর্মালি আমাদের আসার কথা ছিল এই যে এরকম, এইখানে উভয় পক্ষে যদি লন নাও তাহলে এরকম আসবে এক্স লেস অর ইকুয়াল টু
লন ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই লন কিউ, এরকম আসার কথা ছিল, বাট এই কিউ এর ভ্যালুটা 0 আর 1 এর মাঝে হয়। এর জন্য এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গ্রেটার অর ইকুয়াল টু হয়েছে, এই যে এই জিনিসটা। আর এই টোটাল টুকুকে এখন বি ধরছে, বি সমান এত, আর ভেতরের খালি মডুলাস সাইন ছাড়া যেটুকু আছে ওইটুকু এ ধরছে। তারপরে it denotes the smallest integer greater than or equal to a, thus the probability constant has a linear equivalent। মানে এই যা যা করলাম এগুলো যদি স্যাটিসফাই করে তাহলে এটা লিনিয়ার ইকুইভ্যালেন্ট মডেলের মতো কাজ করবে। ওকে, তারপরে এরপর আছে হচ্ছে প্রবাবিলিস্টিক্যালি কনস্ট্রেন্ট মডেল। এখন মডেলটা কিভাবে আসতেছে সেটা। আচ্ছা, এইখানে লেখা আছে a chance constraint optimization problem is a optimization problem involving one or more stochastic constant that must hold simultaneously with a minimum given probability, যেটা বললাম কনস্ট্যান্ট গুলো probability থাকবে একটা। It has the same LP objective function but instead of satisfying deterministic constant the objective function is subject to constant that are satisfied in is probabilistic manner। ওকে, তাহলে এখন ম্যাক্স অফ জেড এটা এইভাবে রাখলাম, probability of এত, এই যে যে আমাদের ইনইকুয়ালিটি গুলো আছে সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু সিগমাই একটা ই থাকে, আর এক্স আই গ্রেটার অর ইকুয়াল টু জিরো, সিগমাই 0 আর 1 এর মাঝে হবে। সিগমা ইজ ইউজ টু কন্ট্রোল প্রবাবিলিটি, এটাকে কন্ট্রোল প্রবাবিলিটি বলতেছে। আর ওভারঅল এটা এই পর্যন্তই। তাহলে এটা 3 মার্কের জন্য আসে। আর এর পরের যে কোশ্চেনটা সেটা তো খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, ডিফাইন এন্ড ক্লাসিফাই চান্স কনস্ট্যান্ট স্ট্যাটিস্টিক প্রোগ্রামিং, এটা কিন্তু প্রথম যে প্রবলেমটা ছিল এটাই। এই যে একটু আগে যেটা করলাম 3টা কোশ্চেন সলভ করলাম, এর প্রথমটা হচ্ছে এটা। ওইটা দিব। তারপরে 2 নাম্বার হচ্ছে আমাদের প্রবলেমটা আসতেছে নর্দার্ন এয়ারলাইন্স প্রবলেমটা যেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আমি যদি একটু আগে গ্রিপ করার চেষ্টা করি যে আমাদের কোশ্চেনে কি বলছে সেটা। এখানে হচ্ছে প্লেন, আমাদের একটা প্লেন আছে, সেই প্লেনে হচ্ছে 200টা ইকোনমিক ক্লাস সিট আছে। ওকে, তাহলে এখন বলতেছে, এখন যদি আমি ফার্স্ট ক্লাস যে সিট গুলা চাই সেইটা হচ্ছে আমাদের কাভার করতেছে 2টা ইকোনমিক ক্লাস সিট। ইকোনমি মানে হচ্ছে সবচেয়ে নর্মাল যে সিটটা সেইটা। হ্যাঁ, মনে রেখো। মনে করো এইখানে হচ্ছে 1 2 3 4 5টা দেওয়া, 5টা হচ্ছে ইকোনমি ক্লাস সিট আছে। এখন এই 2টা মিলে একটা ফার্স্ট ক্লাস সিট। আবার 1.5, 1.5 ইকোনমি ক্লাস মিলা হইতেছে হচ্ছে, এটা কি বিজনেস ক্লাস সিট? হ্যাঁ, বিজনেস ক্লাস সিট হইতেছে। তারপরে এ প্রফিট ফার্স্ট ক্লাস টিকেট ইজ 3 টাইমস এত, মানে একটা ইকোনমি ক্লাসের যে প্রাইস সেইখানে হচ্ছে একটা ফার্স্ট ক্লাস সিটের প্রাইসটা হচ্ছে 3 গুণ অফ ইকোনমিক ক্লাস। আর দেখো মানে ফার্স্ট ক্লাস সিটে সিট নিতেছি আমি 2টা ইকোনমি ক্লাসের, বাট টাকা দিতেছি 3টা ইকোনমি ক্লাসের। সিমিলারলি বিজনেস ক্লাসে, বিজনেস ক্লাসে এটা হবে হচ্ছে 2 টাইমস ইকোনমি ক্লাস, 2 টাইমস ইকোনমি ক্লাস, এটা হচ্ছে টিকিটের দাম। বাট ও যে সিটটা নিতেছে, সিটটা নিতেছে 1.5, মানে একটা ইকোনমি ক্লাস প্লাস আর অর্ধেক। তাহলে এইখানে এখন হচ্ছে কাজ, যেহেতু প্রত্যেকটা কোম্পানি মানে এরকম কোম্পানি তো বিজনেস করতেছে তাই না, এখন এই মডেল গুলা তোমার হচ্ছে ইকোনমি ক্লাসেও কিছু সিট দিতে হইব, আবার বিজনেস ক্লাসেও কিছু সিট দিতে হইব, আবার হচ্ছে ফার্স্ট ক্লাসেও কিছু সিট দিতে হইব। সবকিছু মেনটেন করার পরেও তোমার কিভাবে এই ডিস্ট্রিবিউশনটা করলে পরে প্রফিট লাভ হইব সেই জিনিসটা হচ্ছে এইখানে আলোচনার বিষয়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কাহিনী এখানে। এখানে মেনলি এই কাজটা, এই কাহিনীটুকু গেছে ইনটু ফ্রি গেছে। এখন এখানে 3টা সিনারিও বলছে। সিনারিও কি? উইকডে মর্নিং অ্যান্ড ইভিনিং ট্রাফিক, সিনারিওটি হচ্ছে উইকেন্ড ট্রাফিক অ্যান্ড এত, সিনারিও থ্রিতে উইকডে। এটা নিয়ে তেমন ইয়ে নাই। এখন হচ্ছে সিনারিও আন্ডার সিনারিও ওয়ান। এইখানে কি বলতেছে, সিনারিও ওয়ানে আমাদের হচ্ছে 20টা ফার্স্ট ক্লাস সিট টিকিট মনে করো বিক্রি করছে, 50টা বিজনেস ক্লাস বিক্রি করছে, আর 200টা ইকোনমিক ক্লাস টিকিট বিক্রি করছে। এটা একটা কেস হইতে পারে। সিমিলারলি সিনারিওতে হচ্ছে 10টা 25টা আর 175টা বিক্রি করতে হবে। আর সিনারিও থ্রিতে 5টা 10টা আর 150টা এইটা করবে। এখন কোন কেস আমাদের ভালো রেজাল্ট দিবে? এখন বলতেছে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট ক্যান দে ক্যান নট সেল মোর টিকেটস দেন সিটস ইন ইচ সেকশন। ইন রিয়ালিটি the company may allow overbooking but then it faces the problem of passengers with reservation who do not appear
ফর দি ফ্লাইট, ডিটারমাইন হাউ মেনি প্যাসেঞ্জার্স টু অ্যাকসেপ্ট ম্যানেজ রেভিনিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আমাদের রেভিনিউটা ম্যানেজ করার জন্য আমাদের হাউ মেনি প্যাসেঞ্জার্স টু অ্যাকসেপ্ট এটা করতেছি। এটা ফার্স্ট পার্ট, আমরা ফার্স্ট পার্ট আগে সলভ করি, তারপর সেকেন্ড পার্ট আসি। এই যে এখানে শব্দ আছে, the plane can seat এত ইকোনমি ক্লাস, ওকে। আর ফার্স্ট ক্লাস টেক্স টু ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস মিনস হচ্ছে 1.5 ইকোনমি ক্লাস, ওকে। আর ফার্স্ট ক্লাস টিকিটের যে মূল্যটা সেটা হচ্ছে 3 গুণ ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাসেরটা 2 গুণ ইকোনমি ক্লাসের, ওকে। এখন এই সিনারিওটা ওইটা বললাম যে প্রথম সিনারিওতে 20টা তোমার ফার্স্ট ক্লাস, তারপর বিজনেস ক্লাস 50টা, ইকোনমি ক্লাসে 200টা। সিমিলারলি সিনারিওতে হচ্ছে 10টা 25টা আর 175টা, 3-এ 5 10 150টা, ওকে। তাহলে এখন মানে আমি আমার তো তাহলে কনস্ট্যান্ট গুলো ধরে নিতে দিব। কনস্ট্যান্ট কি? এক্সএফ, নাম্বার অফ সিটস ফর প্যাসেঞ্জার ইন ফার্স্ট ক্লাস। তার মানে আমাদের এক্সএফ এ কি আছে, ফার্স্ট ক্লাস কতগুলা সিট সেই নাম্বার অফ সিট ধরে নিছি। এক্স বি হচ্ছে নাম্বার অফ সিটস ফর বিজনেস ক্লাস, এটা ধরছে। আর ইকোনমি ক্লাসের জন্য এক্স। আর ওয়াই সি এস, এখন বলতেছি কি, মানে ওয়াই সি এস দ্বারা বুঝাইতেছে, মনে করো এফ ওয়ান, সেটা হচ্ছে এফ ওয়ান মানে ফার্স্ট ক্লাসের জন্য কতগুলা সোল্ভ করছি। তারপরে এফ টু মানে সিনারিও ওয়ানে ফার্স্ট ক্লাসের জন্য কতগুলা সেল করতেছি। সিমিলারলি সিনারিও ওয়ানে বিজনেস ক্লাস কতগুলা সেল করতেছি, আর সিনারিও ওয়ানে ইকোনমি ক্লাস কতগুলা সেল করতেছি। সিমিলারলি 2 4 3 এটা আসতেছে। তাহলে ম্যাক্স অফ জেড, এটা কি হবে, তিনটা কেস যদি একসাথে কনসিডার করি, 1/3 এত, এস ইজ ইকুয়াল টু 1 to 3 ওয়াই এফ এস প্লাস 2 YBS প্লাস YES, এটা আসলো। এখন এটা কিভাবে আসলো, দেখো 3 গুণ মানে আমার তো প্রফিটটা যেটা হবে সেটা তো আহ, টাকার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে এখন 3 YFS ফার্স্ট ক্লাস সিটের জন্য, ইকোনমি ক্লাসের জন্য 3 গুণ, এর জন্য 3 গুণ হয়েছে। সিমিলারলি বিজনেস ক্লাসের জন্য 2 গুণ, এর জন্য 2 হয়েছে। আর YES এটা থাকলো। এখন পরে এটা হচ্ছে সিনারিওর জন্য আলাদা করে দিছে, এখন টোটাল 9টা আসছে। প্রত্যেকটা বিভাগে 3টা করে ছিল, 9টা আসছে। এটা না দিলেও হইব, প্রথমটা রাখলে হইব। আর সেট কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কিভাবে নিতেছি, মানে আমাদের সিট তো টোটাল আছে 200টা। দেখো আমাদের ফার্স্ট ক্লাসের জন্য লাগে 2টা সিট, বিজনেস ক্লাসের জন্য লাগে 1.5টা সিট, আর এক্সি তো একটাই। এই টোটালটা লেস অর ইকুয়াল টু 200 হইব, এটা কোনো প্রবলেম নাই। আর ওয়াই অফ এফ এস লেস অর ইকুয়াল টু এক্স এফ, মানে ওয়াই অফ এফ এস মানে তুমি তো ততগুলা টিকিটই বিক্রি করতে পারবা তোমার যতগুলা ফার্স্ট ক্লাসের জন্য রিজার্ভ থাকবে। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সেম। সিমিলারলি বিজনেস ক্লাসে তো তুমি ততগুলাই সলভ করতে পারবা যতগুলা তোমার রিজার্ভ থাকবে তার চাইতে কম অথবা সমান। সিমিলারলি এটা। আর পরের গুলাই জাস্ট মানগুলো বসাই দিস, এস এর জায়গায় যদি সিনারি 1 হয় তাহলে YF1 লেস অর ইকুয়াল টু 20। এই যে এখানে ওয়াই ফার্স্ট ক্লাস F1 লেস অর ইকুয়াল টু 20, সেকেন্ড কেসে F2 YF2 লেস অর ইকুয়াল টু 10, YF3 লেস অর ইকুয়াল টু 5। সিমিলারলি YB1 লেস অর ইকুয়াল টু 50, YB2 লেস অর ইকুয়াল টু 25, YB3 লেস অর ইকুয়াল টু 10। সিমিলারলি পরের পরেরটা আর কি। এইটুকু বোঝা গেছে, সমস্যা নেই। আর এটা সলভ করলে পরে আমাদের এই হচ্ছে অ্যান্সার আসে। এইটুকু হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক কেস। এর পরেরটা আমাদের কি বলতেছে, যেহেতু আমরা কি বলতেছি মানে প্রবাবিলিস্টিক্যালি টপিকটা পড়তেছি, তাহলে প্রবাবিলিটি আসবে এখানে। এখন বলতেছে নর্দার্ন এয়ারলাইন্স ওয়ান্স 98% প্রবাবিলিটি টু কভার দি ডিমান্ড অফ ফার্স্ট ক্লাস সিটস অ্যান্ড 95% কভার টু ডিমান্ড অফ বিজনেস ক্লাস সিটস। মানে এখন তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসের সিটের দাম বেশি, তাহলে তো এটা বিক্রি করলে লাভও বেশি। সিমিলারলি বিজনেস ক্লাসের দাম বেশি, তাহলে এইটা যদি বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ বেশি। এর জন্য একটা প্রবাবিলিটি দিয়ে দিছে যে তুমি মিনিমাম 98% বিজনেস ফার্স্ট ক্লাসের যে টিকিট আছে সেটা বিক্রি করবা, আর 95% বিজনেস ক্লাসের সিট যেগুলো আছে এগুলা বিক্রি করতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। আর এইখানে একটা দিয়ে দিছে বিজনেস ক্লাস প্যাসেঞ্জার্স আর কভার্ড, মানে তুমি বিজনেস ক্লাস, এই যে ফার্স্ট ক্লাসকে অবশ্যই ফার্স্ট ক্লাস সিটে দিতে হইব, বাট বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারকে তুমি চাইলে পরে বিজনেস ক্লাসও দিতে পারো অথবা ফার্স্ট ক্লাসও দিতে পারো। কিসের জন্য? ফার্স্ট ক্লাসে তো 2টা ইকোনমিক ক্লাসের সমান, আর বিজনেস ক্লাস হচ্ছে 1.5 এর। এখন তুমি তো একজন প্যাসেঞ্জাররা যদি কম টাকায় বেশি দাও, সার্ভিস দাও, তাহলে তো তারা নিবে, সমস্যা নেই। আর অ্যাজিউম উইকলি উইকডে ডিমান্ডস অফ নর্মালি ডিস্ট্রিবিউটেড,
মানে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসেরটা নর্মালি ডিস্ট্রিবিউশন ফলো করতেছে উইথ মিন 16 অ্যান্ড ভ্যারিয়েন্স 16 সিগমা। আচ্ছা ঠিক আছে এটা। আর ইভি বিজনেস ক্লাসটা ফলো করতেছে মিন 30 আর হচ্ছে ভ্যারিয়েন্স 48। ওকে, তাহলে এখন also assume that the demands for first class and business class are independent. Consider the assumption on the random variables depending on আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার আছে, মানে দুইটাকে আমরা যখন সাম করব তখন হচ্ছে সেটা আলাদা করা যাবে আর কি ইন্ডিপেন্ডেন্ট কারণে। ওকে, তাহলে এখন দেখি এখানে যা যা বলছে ওর উপর আই গেস বুঝে গেছে। দেখো, এত ফার্স্ট ক্লাসের জন্য 98% আর এটা হচ্ছে এত। ঠিক আছে, এখন ইবিটা ফলো করতেছে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা, আর ইএফটা এই জিনিসটা। ওকে, এখন দেখি আমরা পি অফ x1, x1 বি দি নাম্বার অফ ফার্স্ট ক্লাস। এখানে এক্স কে এফ ও কনসিডার করতে পারো চাইলে। এক্স এফ টা করাই ভালো, কিসের জন্য পরে যে আমরা এক্স এফ ইউজ করছি এক্স এফ। আর ফার্স্ট ক্লাস যেহেতু, আর এটা হচ্ছে বিজনেস ক্লাস এক্স বি। তাহলে এইখানে আমি বলবো হচ্ছে এক্স এফ গ্রেটার অর ইকুয়াল টু এফ সাইলন অফ এফ গ্রেটার অর ইকুয়াল টু 0.98। আর এখানে হবে এক্স এফ প্লাস এক্স বি গ্রেটার অর ইকুয়াল টু এফ সাইলন এফ প্লাস এপসাইলন বি গ্রেটার অর ইকুয়াল টু 0.95। ওকে, এটা লিখলাম। এখন এক্স এফ তো ফলো করতেছে এটা, এক্স বি ফলো করতেছে এটা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর একটু কনসেপ্ট লাগবে। সেটা হইতেছে ওই যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যে পার্টটুকু ছিল আমাদের। পার্টটা কি ছিল, এই যে এরকম ছিল, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা গ্রেটার অর ইকুয়াল টু ওই জেড স্কোয়ার 1 মাইনাস আলফা, এরকম আর কি। এখন আমরা কি করলাম, যেহেতু 98% বলছে, 98%-এর জন্য ওর একটা মান আছে, 98%-এর জন্য 0.5 এইটা। আর 95%-এর জন্য যেটা মান সেটা হচ্ছে 1.645 এটা। এটা একটু মাথায় রাখতে হবে, এই দুইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন ওইটাই লিখলাম আমি, এই যে এক্স এর জায়গায় এক্স এফ মাইনাস মিউ ডিভাইডেড বাই 5। 5টা কই থেকে আসলো, 5 হইব না তো 4 হইব। 4, 4 মানে এটা 5 না আর কি, এটা সিগমা হওয়া উচিত ছিল, সিগমা। এখন মানগুলো বসাই দিই। এক্স মাইনাস, আচ্ছা এখানে এক্স এফ দিলেও দেওয়া যায়, সমস্যা নেই। এক্স এফ মাইনাস 16 ডিভাইডেড বাই 4। 4 কই থেকে আসছে, দেখো এইটা হচ্ছে সিগমা স্কোয়ারের মান, আমার লাগে হচ্ছে সিগমার মান, সিগমা হচ্ছে 4। আর প্রথমটা তো মিউ, মিউ ইজ ইকুয়াল টু 16 বসাই দিছে এটা। আর ক্যালকুলেশন করলে পরে এটা ইজি আসলো। সিমিলারলি এখন পরেরটার কম্বাইন্ডলি একটা দেওয়া আছে, তাহলে কি করব আমরা, এইটা আর এইটা যোগ করে মিউ এর পজিশনে বসাবো, বসাইছি। আর এইটা আর এইটা যোগ করে কত হয় 64, এটা রুট ওভার করে 64 এর নিচে চলে আসলো। এখন এটা একটু ক্যালকুলেশন করলে এই দুইটার জন্য একটা কি পাবো। এই জিনিসটা কত এলো, 59 এত। এখন জাস্ট রিপ্লেস যদি কইরা দিই তাহলে আমাদের হয়ে গেছে। দি প্রবাবিলিস্টিক কনস্ট্যান্ট ওই যা আছে ওইটা রাখলাম, এইভাবে লিখলাম। এগুলো কিন্তু আমরা আগে দেখছি। আর এই প্রবাবিলিটি কনস্ট্যান্ট এইভাবে রাখছি, এটা যা পেলাম এটা। এখন যদি এই প্রবাবিলিটি টার্ম গুলো উঠায় ডিটারমিনিস্টিক এ নিয়ে যাই, সেক্ষেত্রে আর পি থাকতে পারবে না। ওই সেম কাজটাই করব। এই জিনিসটা লিখলাম, এই জিনিসটাও লিখলাম, সবই লিখছি। লাস্টে হচ্ছে যে এক্স এর যে ভ্যালু পাইছি না, এই যে যে এই দুইটা কনস্ট্যান্ট এক্সট্রা আসতেছে। এই যে এই দুইটা কনস্ট্যান্ট এক্সট্রা দিলে এখন কিন্তু আর কোনো কনস্ট্যান্টের প্রবাবিলিটিটা নাই, এটা আউট হয়ে গেছে। তাহলে এখন এটা যেটা পেলাম এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। এখন লাস্ট প্রবলেমে আইছি, এটা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, আশা করি বুঝতে পারবো সবাই। ঠিক আছে, এটা হচ্ছে পলিশ ডাইট প্রবলেম। আচ্ছা, এই পলিশ ডাইট প্রবলেমের আমি যদি কোশ্চেনটা দেখাই কিরকম আসে। এই যে এটা হলো প্রশ্ন। And এখানে বলতেছে ডিসকাস ডিটারমিনিস্টিক নন লিনিয়ার ইকুইভ্যালেন্ট অফ প্রবাবিলিস্টিক প্রোগ্রামিং ফর র্যান্ডম কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট কেস টাইপ প্রবলেম। এইখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে। আর এখানে বলতেছে ইট ইজ ইনডিড ভেরি আনলাইকলি দ্যাট এভরি লার্জ এগ হ্যাজ এক্স্যাক্টলি 6.5 গ্রামস অফ প্রোটিন। কোশ্চেনে দেখবো আমরা এখানে একটু প্রবলেম আছে, মানে 6.5, বাট কোশ্চেন হচ্ছে 6.54 এরকম কিছু একটা দেওয়া ছিল। দেখো এটা কিভাবে আসছে, এখানে হচ্ছে এক্স সার্ভিং সাইজ, মানে দুইটা করে এগ দিতেছে, টোটাল প্রোটিন দিতেছে 13। আর তাহলে পার এগে কত হবে, 6.5 হবে এটা। ওর এভরি সার্ভিং
260 grams of beans has exactly 40 গ্রাম of protein। এখানে বলা আছে যে বিনস এর ক্ষেত্রে আমরা 40 প্রোটিন করে পাইতেছি। ওকে, এখন কনসিডারিং দি প্রোটিন কনস্ট্যান্ট অ্যাজ এ প্রবাবিলিস্টিক কনস্ট্যান্ট ফর্মুলেট এ ডিটারমিনিস্টিক নন লিনিয়ার ইকুইভ্যালেন্ট প্রবলেম। মানে এই প্রোটিনের থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে? ওইটার জন্য আমাদের এটা সলভ করতে বলছে। আচ্ছা, প্রবলেম বোঝা গেছে? সলভ করলে আর একটু ক্লিয়ার হবে না? ওকে, তাহলে এখানে যা যা দেওয়া আছে আমি ওইগুলা এখানে লিখলাম। তাহলে এখন দেখি আমাদের পোর্ট আছে, চিকেন আছে, এগস আছে, হোয়াইট মিল্ক আছে, চেরি আছে, বিন আছে, টোটাল 6টা আমাদের ফ্রুট আছে। এখন এগুলোর আমি পরিচয় দিলাম আর কি, ওট মিল, অপটিমাম, কনজিউম, তারপর চিকেন, এগস, এরকম। তাহলে এখন অবজেক্টিভ ফাংশন কি হবে? এই যে লাস্টের যে সিরিয়ালে যেগুলো আছে এগুলোর সাথে x1 গুণ করে করবো। মানে আমাদের কস্টটা মিনিমাইজ করতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? কস্টটা মিনিমাইজ করতে গেলে প্রত্যেকটা মিনিমাম ফাংশন নিলাম। আর 3x1, 24x2, 13x3, 9x4, 20x5, আর 19x6, এভাবে লিখলাম। আর সাবজেক্টিভ কি হবে? সাবজেক্টিভ হবে হচ্ছে এনার্জি কনস্ট্রেইন্ট, তারপরে প্রোটিন কনস্ট্রেইন্ট, ক্যালসিয়াম, এই যে এনার্জি কনস্ট্রেইন্ট, এইগুলো প্রত্যেকটার সাথে x1 x2 অ্যাড করব। আর গ্রেটার অর ইকুয়াল টু 200 এখানে আমাদের দেওয়া আছে যে আমাদের টোটাল এনার্জিটা হইতে হবে 200। আচ্ছা, এটা মিসিং আছে, এটা পরীক্ষার হলে আই গেস দেওয়া থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এইটার টোটাল ডিমান্ড হবে হচ্ছে 200, আর প্রোটিনের ক্ষেত্রে টোটাল ডিমান্ড হচ্ছে 55, আর এটার ক্ষেত্রে টোটাল ডিমান্ড হচ্ছে 800। এটা তাহলে দেখো, প্রত্যেকটার সাথে x1 গুণ করছি, করার পর গেটার ইকুয়াল টু 200। সিমিলারলি এইটার ক্ষেত্রে প্রোটিন কনস্ট্রেন্ট পাবো, গেটার ইকুয়াল টু 55। সিমিলারলি এটার ক্ষেত্রে একটা পাবো, সেটা হচ্ছে গেটার ইকুয়াল টু 800। ওকে, তাহলে এই গেল আমাদের ডিটারমিনিস্টিক প্রবলেম। এখন আমরা হচ্ছে কাহিনী করতেছি এখানে। কাহিনীটা কি? দেখো, ইট ইজ আনলাইক দ্যাট ইজ সার্ভিং অফ এক্স এক্স এক্স্যাক্টলি 6.54। এই যে এখানে একটু প্রবলেম। এখানে জাস্ট হবে হচ্ছে, এখানে এটা কেটে দিই, এখানে 6.5 unit of protein or is serving of beans has exactly 40 units of protein available, the probability constraint। যেহেতু আমাদের কোশ্চেনে কিন্তু বইলা দিছিল প্রোটিনেরটাকে নিয়ে কাজ করার জন্য, এর জন্য প্রোটিনের একটা প্রবাবিলিটি কনস্ট্রেন্ট এইভাবে ডিফাইন করলাম, গেটার ইকুয়াল টু আলফা। আর প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে এখানে এইটা হচ্ছে নিউ হয়ে যাবে। মানে A1, A2, A4 এটা হবে। আগে কিন্তু এখানে একটা ভ্যালু ছিল, এখন এটা যদি প্রবাবিলিটির আন্ডারে চলে আসছে, এখানে চেঞ্জ হলো। আর গেটার ইকুয়াল টু আলফা। এখন আমি ধরে নিতেছি এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, কারণ এই প্রত্যেকটা এআই নর্মালি ডিস্ট্রিবিউটেড এন্ড ফলোস মিউ আই কমা সিগমা আই স্কোয়ার, এই জিনিসটা ফলো করতেছে। তাহলে হয় আর এইখানে মিউ কি হবে? মানে এআই যদি এটা ফলো করে, এটার যে লিনিয়ার কম্বিনেশন আছে সেটাও কিন্তু এটাই ফলো করবে। দেখো, এখানে মিউ আর সিগমা স্কোয়ার ফলো করতেছে, হয় মিউ ইজ ইকুয়াল টু μ1 x1 প্লাস μ2 x2 ডট μ6, আর সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু σ1 স্কোয়ার x1 σ2 স্কোয়ার x2 ডট এটা। আর এখন ক্লাসিক্যাল প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস থেকে আমরা এইটা লিখতে পারি যে যে 55 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা গেট লেস অর ইকুয়াল টু এই জিনিসটা। এই জিনিসটা এখন যদি আমি 98% ধরে নিই, এটা এই যে একটু আগেই বললাম 2.054 এটা, তাহলে এখান থেকে যদি মিউকে আমি আলাদা করি, তাহলে এটা আসতেছে 55 প্লাস 2.054 সিগমা এটা। তাহলে এখন আমি যদি এটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখি, দেখো সবকিছুই সেম থাকবে। এটা তো আমি দেখলাম আগে, তারপরে এই মিনিমাম অফ জেড, এটা ইকুয়াল টু তো সেম এটা ছিল। তারপরে এখানে এনার্জি কনস্ট্যান্ট, প্রোটিন কনস্ট্যান্ট, ক্যালসিয়াম কনস্ট্যান্ট, এগুলো লিখবো। লাস্টে একটা এই যে প্রবাবিলিটির পার্ট থেকে আমাদের হচ্ছে মিউ গ্রেটার অর ইকুয়াল টু এত, এটা আসছে হুইচ রেজাল্ট এ নন লিনিয়ার ইকুইভ্যালেন্ট টেস্ট। এইটা হচ্ছে এই পর্যন্তই, আই গেস বোঝা গেছে। মানে মেইনলি এক্সামে কিছু লেখা যাবে আর কি। তাহলে এই পর্যন্তই আজকে, আর বেশি না বাড়াই। অনেক মানে 1 ঘন্টা 15 প্লাস ক্লাসটা নিয়ে হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে।